যখন রাত হতো তখন নাকি বাড়িটা পুরো ধমধম করতো সুগন্ধে। উনি রাত্রিবেলা যখন কাজ করে ফিরতেন উনি একটু ড্রিঙ্ক করে ফিরতেন, তো ওনার টয়লেটে যাওয়া দরকার, মানে উনি টয়লেটটা সবে শুরু করেছে, কিছু একটা দেখেছে যে ওকে জোরে থাপ্পড় মেরেছে। বিশাল দেহ, মাথা ন্যাড়া, সাদা বস্ত্র পরিধান করে রয়েছে, মোটা পইতে নাকি পচা জিনিস, সেটা পাড়িয়ে এলে যেন কালো ছাপ হয়, ঠিক নাকি এত বড় পায়ের ছাপ, একটা টালির সমান। আর উনি যখন মানে পাস করতে হয়তো যাবে, উনি তো আর বুঝতে পারেনি, উনি শুরু করে দিয়েছেন আর উনি হয়তো সেই টাইমটা ওখান থেকে পাস করতে যাবে। ওই গো আওয়াজটা দাদু করতো, আর তখন দাদু স্টিফ হয়ে যেত, নড়তে পারতো না, মুখ ঠুক দিয়ে নাকি গাজা বেরিয়ে যেত দাদু। মানে উনি টয়লেট সব কিছু ঘরের মধ্যে করছে, স্বাভাবিক বেরোচ্ছে না তো, আর ঘরটা দুর্গন্ধে ভরে গেছে। আর উনি সেই খাটের কোনায় লাল লাল চোখ করে এক কোনায় বসে রয়েছে খাটের। এবার ওকে যা হোক ধরে নিয়ে এসে ওকে শোয়ানো হলো, কিন্তু ওই বাঙালি বেশি দিন বাঁচেনি। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকের এই ঘটনাটা যেটা শুনবো, আমি শুনলাম নাকি এই ঘটনাটা যতবার তিনি বলেছেন ততবারই কিছু না কিছু একটা অদ্ভুত ইরি এক্সপিরিয়েন্স হয়েছে তার আশপাশে। এবং আজকে আমার যিনি গেস্ট তিনি সোমা, এসছেন বাগুইয়াটি থেকে। আমি আজকে ডিরেক্ট ঘটনায় যাব এবং তার আগে একটুখানি আলাপ পরিচয় পর্ব যেগুলো আমরা প্রত্যেক পডকাস্টের শুরুতে সেরে নিই, সেটা একটু সেরে নিই। তুমি কবে থেকে প্রেত কথা শুনছো? আমি লকডাউন থেকে শুনছি। লকডাউনের সময় থেকে শুনছো? গোটা ফ্যামিলি মিলে শোনো? পুরো ফ্যামিলি মিলে শুনি, আমার মেয়ে শোনে, আমার শ্বশুরবাড়ি সবাই শোনে। আচ্ছা, প্রচন্ড ভালোবাসি আমরা শুনতে। এমনি না যেদিনকে তোমার আসবে সেদিনকে যে শুনবো তা না, সেটা রিপিট আমরা শুনতে থাকি। আচ্ছা। তারপরে হলো যেগুলো শুনতে পারলাম না, বাদ গেছে অনেক, যেগুলো আগে বাদ গেছে। আগে তো পেট কথা শুনতাম, আর এখন তো ব্রডকাস্ট এসছে। ব্রডকাস্টটা একদম টাইম টু টাইম, ওটা ছাড়া যাবে না। আরে বাবা, তুমি এখানে এলে কি করে সেটা যদি একবার অডিয়েন্সকে বলে দাও, তাহলে অনেকে যারা আসতে চায় এখানে তাদের পক্ষে আসা অনেক সুবিধা হয়ে যাবে। একটু বলে দাও কিভাবে। পেট কথায় একটা নাম্বার দেওয়া হয় যেখানে বলা হয় হোয়াটসঅ্যাপ করতে। তো আমি ডিসেম্বর মাসে হোয়াটসঅ্যাপ করেছিলাম, তো আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি মনে হয় ডাক পাবো না, আমার গল্পটা হয়তো সিলেক্ট হয়নি। তো আমাকে এই 4-5 দিন আগে আমাকে ওখান থেকে মেসেজ আসে যে আপনাকে কল করতে পারি। তারপর উনি কল করলেন, কল করে আমাকে জানালেন যে সিলেক্ট হয়েছে, আপনি আসুন। সেই নাম্বারটা হলো 9875476704। এই নাম্বারে ভয়েস করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে আপনাকে আমরা ডেকে নেবো আমাদের এই পডকাস্টে এবং আপনি এসে আপনার ঘটনাটা বলবেন। আজকে একটা বড় ঘটনা আছে, ততক্ষণ এই এপিসোডটাকে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটাকে আরও মানুষজনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ধরনের ইরি অলৌকিক এক্সপিরিয়েন্স শুনতে পায়। চলুন আজকের এপিসোডটা তাহলে শুরু করা যাক। চলো আজকে কি ঘটনা আছে একবার প্রথম থেকে শুনি এবং দেখি আজকে আমাদের চারপাশে কিছু ইরি এক্সপিরিয়েন্স হয় কিনা। হ্যাঁ, আমি যতবার এই ঘটনাটা শুনেছি, যেমনি আমার মা এটা এক্সপিরিয়েন্স করেছিল এই ঘটনাটা। মা যখন আমাকে বলে তখন আমি বোন আর মা শুনছিলাম ঘটনাটা। তো আমরা ঘটনাটা শেষে একটা এক্সপিরিয়েন্স করেছিলাম, যেটা বলতে পারো কিছুটা ভৌতিক এক্সপিরিয়েন্স। তারপর আমি এটা যখন আমার মেয়েকে শেয়ার করি তখনও এরকম একটা কিছু ঘটেছে। শুনি প্রথম থেকে ঘটনাটা তাহলে। আচ্ছা, প্রথম থেকে যদি আমি কবেকার ঘটনাটা যেটা আমি আজকে বলবো সেটা হলো আমার মামার বাড়ি রিলেটেড ঘটনা। মামার বাড়ি। এবার মামার বাড়ি বলতে মামারা যেই বাড়িটা ছিলেন আর কি, আছেন এখনো, সেই বাড়িটা, সেটা হলো মধ্য কলকাতায় SN ব্যানার্জি রোড। আচ্ছা, ওখানে। এবার বেসিক্যালি আমার মামার বাড়ির যে বাড়িটা, ওইটা আমার দাদুর বাবার। আচ্ছা, অনেকটা পুরনো বাড়ি তার মানে। হ্যাঁ, ওটা বাড়িটা 150 বছর আগের বাড়ি। আচ্ছা, এবার রাজবাড়ি টাইপের? না, রাজবাড়ি টাইপের না। আমি ঘটনাটা ক্লিয়ার করি, বাড়িটার একটু বর্ণনা। হ্যাঁ, ঘটনাটা ক্লিয়ার করি। আমার দাদুর বাবা বা আমার দাদু মামা এরা সব গোয়ালা ঘোষ। আচ্ছা, গোয়ালা ঘোষ, ওনাদের দুধের ব্যবসা। তা থাকতেন কিন্তু ওনারা মেদিনীপুরে রামপুরহাটের ওখানে থাকতেন। এবার ওই সূত্রে আমার দাদুর যিনি বাবা ছিলেন উনি আসতেন কলকাতায় শিয়ালদায়। উনি ওই দুধের সাপ্লাই, ঘি, তারপরে ছানা, এগুলো উনি সাপ্লাই করতেন। তো যখন ওনার ব্যবসাটা কলকাতায় বিশাল বড় হয়ে গেছে তখন ওনার মনে হলো যে কলকাতায় একটা স্থায়িত্ব দরকার, এসে থাকা দরকার। তখন উনি কি করলেন, এখানে আর একটা বাড়ি কিনলেন। আচ্ছা, ওই বাড়িটা? হ্যাঁ, ওই বাড়িটারই ঘটনাটা আমি যেইটা বলতে চাইছি আর কি। তো দাদুর কিন্তু যে আমাদের যে আরো রিলেটিভস তারা কিন্তু রামপুরহাটে রয়েছে।
পরে আসেন ওনারা। দাদুর বাবা ফার্স্ট এখানে আসেন, এসে উনি যেহেতু আর এখানে বানাতে পারবেন না, উনি একটা তৈরি বাড়ি কেনেন। এবার তৈরি বাড়িটা ছিল টালির বাড়ি, 14 কাঠা জমির উপরে বাড়ি পুরো উনি কেনে। 14 কাঠা, 14 কাঠা, হ্যাঁ। এবার 14 কাঠা জমির উপর যেটা কেনে, বাড়িটা শেপ না এল টাইপ, এরকম 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 এসে এরকম বাড়িটা এল টাইপ, বুঝেছো? এবার এই মাথায় যে ওই পেছনে অন্য লোকের জায়গা, চারিদিকে অন্য লোকের জায়গা, এই যে এল টাইপ, আর এই দিক থেকে রাস্তা, এই দিক থেকে তুমি এন্টার করছো, তাহলে এই দিকেও তোমার বাড়ি, এই দিকেও তোমার বাড়ি। এবার এল টাইপ যে বাড়িটা রয়েছে, বাড়িটার পোর্শনটা হলো মানে মধ্যেখানে উঠান থাকতো আগে, মধ্যেখানটা উঠান। আর এই যে এল টাইপের ভাবো, এরকম এলে পুরো বাড়ি, আর এই রকম এলেও পুরো বাড়ি, চারিদিকে বাড়ি, আর মধ্যেখানটা কিন্তু ফাঁকা, যাতায়াতের রাস্তা বাড়ির মধ্যেই। আর এই যে এল টাইপটা এসছে, এই যে এনটা, বাড়ির যে এনটা, এখানে কিন্তু এন্টায়ার বাথরুম। আচ্ছা, মানে সব বাথরুম, সব বাথরুম ওখানে, 3-4টে বাথরুম একসাথে। এবার এই যে এল টাইপের বাড়িটা, ওই 14 কাঠার উপরে তৈরি পুরো বাড়ি। তো দাদু নিজেও থাকতেন, নিজের জন্য 3-4টে ওনার ঘর ছিল, তাছাড়া বাকিটা পুরোটা ভাড়া দেওয়া ওনার, সব ভাড়াটেরা থাকতেন। সেই ভাড়াটেরা এখনো কিছু ভাড়াটে, পূর্বপুরুষ ভাড়াটে এখনো রয়েছে আমাদের, যেমন হতো আগে, যেরকম আগে হতো। এখন ওইটা ওঠানো যাবে না, এখন আর ওই রকম বাড়ি নেই, এখন ওটা 5তলা বিল্ডিং হয়ে গেছে। এখন মানে না, আমার জন্মের আগে। এটা কি এখনো অতটা জায়গায় রয়েছে? অতটা জায়গায় রয়েছে। এবার আমার দাদুরা 2 ভাই, আমার দাদু বড় দাদু আর আরেকজন ছোট দাদু, এক একজনের ভাগে 7 কাঠা করে পড়েছে। আচ্ছা, তো এই হলো বাড়িটার বিবরণ। এবার বাড়িটা যখন প্রথম টালির বাড়ি ছিল, যখন আমার দাদু এখানে শিফট করলেন, তখন তার বউকে নিয়ে এলেন, মানে আমার দাদুর মাকে নিয়ে এলেন, আর 2টো বাচ্চা, 2টো ছেলে উনি নিয়ে এখানে এলেন। আসার পর আমার যিনি দাদুর মা ছিলেন, মানে আমার যিনি বড় মা, উনি কৃষ্ণভক্ত ছিলেন। ওনার বাড়িতে রাধা গোবিন্দ গোপাল উনি সেবা করতেন। ওনার রামায়ণ মহাভারত পাঠ হতো, ওনার সোনার জলে রেখা রামায়ণ মহাভারত ছিল। আচ্ছা। আর মেদিনীপুরের ওরা না খুব কৃষ্ণ ভক্ত হয় নাকি, যারা ছিলেন তখনকার দিনে, আমি ঠিক বলতে পারবো না, তো আমি দেখিনি চোখে। তো ওনার ওরকম উনি সেবা করতেন। এবার ওখানে আসার পর, উনি থাকার পর উনি বললেন যে রাত হলে, মানে এটা কিছুদিন পরের ঘটনা, ওনারা এসে যখন থাকছেন ওখানে, যখন রাত হতো তখন নাকি বাড়িটা পুরো ধমধম করতো সুগন্ধে। বেসিক্যালি কোনো একটা টাইম যখন ওনারা এসেছেন, শিফট করেছেন, তার কিছুদিন পর থেকে আমার বড় মা যিনি আছে, উনি দেখছে রাত্রির বেলা হলে খুব বেল ফুল, জুঁই ফুলের গন্ধ, ধূপের গন্ধ পুরো ভরে যাচ্ছে বাড়িটায়, আর ধমধম করছে। তখন উনি ভাবলেন যে উনি তো ঠাকুরের সেবা করেন, তো উনি তো জানেন যে এটা মানে ভালো শুভ কোনো জিনিস। এবার তার মধ্যে কি হলো, ওনার একটা ঘর ভাড়া ফাঁকা হয়েছিল, তা একজন এসে ঘর ভাড়াটা নেয়। উনি একাই থাকবে, কাজবাজ করবে, রাত্রে এসে শোবে, ছোট একটা ঘর। এবার বাড়িতে সব সুন্দর চলছে, পুজো চলছে। নতুন যিনি ভাড়া নিয়েছেন তিনি করে ফেললেন একটা কাণ্ড। এবার কি কাণ্ড, উনি রাত্রিবেলা যখন কাজ করে ফিরতেন, উনি একটু ড্রিঙ্ক করে ফিরতেন। এবার একদিন মনে হয় ওনার একটু বেশি হয়ে গেছিল, আর উনি তো একাই থাকতেন, বলার কেউ ছিল না তেমন। তা উনি ড্রিঙ্ক করে যখন ফিরে না, উনি আর মানে হয়তো উনি দাঁড়াতে পারছে না, টুলে যাচ্ছে, এরকম কোনো একটা ব্যাপার হয়েছে। তো ওনার টয়লেটে যাওয়া দরকার। এবার উনি যেখানে ভাড়া থাকে, আর আগেকার দিনে তো অ্যাটাচ টয়লেট থাকতো না, এলের একদম লাস্টে যেতে হবে। তা উনি কি করলেন, জানলা ছিল ওনার, আর আগেকার দিনে না জানলাগুলো খুব বড় বড় হতো, খুব বড় বড়, কখনো দুপাল্লা, হ্যাঁ দুপাল্লা জানলা হতো, তা খুব বড় জানলা ছিল। তো উনি কি করেছেন, রাত্রিবেলা আর কে দেখছে গলির মধ্যে, উনি রাত্রে জানলাটা খুলে ওখান থেকে টয়লেট করছে। মানে উনি টয়লেটটা সবে শুরু করা, আর এই সময় বড় জানলা তো উনি দেখতে পাচ্ছে, কিছু একটা দেখেছে যে ওকে জোরে থাপ্পড় মেরেছে। তার গালে পুরো 5 আঙুলের দাগ, এমন থাপ্পড় মেরেছে। আর সে তো টলতে টলতে এসছে, সে দরজা বন্ধ করতে পারেনি, সে ভিজিয়ে দিয়েছে, ছিটকানি দেয়নি, ও পুরো গিয়ে দ্রাম করে দরজার মধ্যে পড়েছে। এবার দরজাটার মধ্যে পড়ে ছিটকে পড়েছে, আর যদি দরজাটা বন্ধ থাকতো উনি হয়তো মরেই পড়ে থাকতো, কেউ দেখতে পারতো না, বা কিছু একটা হতো। আর ওই মাঝরাত্রে, আর তখনকার দিনে তো লোকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো, অত জোরে আওয়াজ হয়েছে, বাড়ির প্রতিবেশী সবাই, মানে ভাড়াটে, অন্য ভাড়াটেরাও জেগে গেছে। ওরা এসে তাড়াতাড়ি করে, দরজাটা খোলাই ছিল, ওরা খুলে ঢুকে দেখছে উনি পড়ে রয়েছে। এবার ওনারা কি ভেবেছে, উনি তো ড্রিঙ্ক করে,
হয়তো উনি ড্রিঙ্কের খেয়ালে পড়ে গেছে, দরজা টরজায় পড়ে এত গেছে। ঘটনা তো ওরা জানে না। হ্যাঁ, এত ঘটনা তো ওরা জানে না। উনি জানে ড্রিঙ্ক করে এসছে, হয়তো দরজায় ধাক্কা বন্ধ করতে গিয়ে ধাক্কা টাক্কা লেগে পড়ে গেছে। এবার উনি কি করেছে, সবাই মিলে ওনাকে জল টল দিয়ে ধরে টরে শুয়ে দিয়েছে, শুয়ে দিয়ে যে যার মতো শুতে চলে গেছে। পরের দিন সকালবেলা উঠে যিনি ভাড়াটিয়া ছিলেন উনি কি করেছেন, গিয়ে যিনি বাড়িয়ালি আমার ঠাকুমা মানে আমার দিদার মা, শাশুড়ি মা, ওনার পা জড়িয়ে ধরেছে। আচ্ছা, এবার খুব কাঁদছে, আমার অপরাধ হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে। তখন বলছে কি হয়েছে, তুমি এরকম কাঁদছো কেন, কি হয়েছে ঘটনা, আর তোমার গালে কে মেরেছে এরম করে? ওনার গালে পুরো কালশিট পড়ে গেছে, মানে দেখার মতো না, আর ওনার মুখ চোখ শুকিয়ে গেছে এক রাত্রেই। বলছে কালকে জানো, এবার আগেকার দিনের লোকরা না অনেক বিষয় জানতেন, যেমনি এখনকার দিনের লোকেরা কিন্তু জানে না। তো উনি মাতাল হলেও হ্যাঁ, ওরা অনেক এরকম স্পিরিচুয়াল জিনিসপত্র হ্যাঁ। নিয়ে অনেক বেশি সজাগ ছিল। হ্যাঁ, এবার মাতাল হলে উনি তালে ঠিক ছিলেন। হ্যাঁ। উনি বলছেন ব্রহ্মদৈত্য দেখেছি আমি। আর তিনি গলি থেকে যাচ্ছিলেন, বিশাল দেহ, মাথা ন্যাড়া, সাদা বস্ত্র পরিধান করে রয়েছে, মোটা পৈতে, নাকি পৈতেটা মোটা আর ভরসা। আর উনি যখন মানে পাস করতে হয়তো যাবে, উনি তো আর বুঝতে পারেনি, উনি শুরু করে দিয়েছেন, আর উনি হয়তো সেই টাইমটা ওখান থেকে পাস করতে যাবে, ওই সময়টা উনি রেগে ওনাকে ওইটা করেছে, মানে থাপ্পড়টা মেরেছে, আর উনি ছিটকে গিয়ে পড়ে উনি জ্ঞান হারিয়েছেন, এইটা বলেছে। তখন মানে শাশুড়ি মা যিনি মা ছিলেন, কি আমি আমার হয় বড় মা, তা বড় মা বলেই বলছি, তা তখন বড় মা বলছে হ্যাঁ এটা তো তুমি অপরাধ করে ফেলেছো, ঠিক আছে কি আর করা যাবে তোমাকে। তাহলে উনি না একটু জানতেন, ঝাড়ফুঁক জানতেন, একটু ঝেড়ে টেড়ে দিয়েছে, তুলসী পাতা গঙ্গা জল ঠল দিয়েছে, আর কোনোদিন করো না বাবা, তুমি এগুলো করো না, আর তুমি এইসব ছাইপাশ খেয়ে তুমি আমার বাড়িতে এসো না, আর পারলে তুমি ছেড়ে দাও আমার ঘর, কিন্তু এরকম করো না। এবার ওই টপিকটা ওখানে শেষ হয়ে গেল। এবার দিদিমা যখন জানতে পারলেন যে ব্রহ্মদৈত্য এখানে আসেন, তাহলে তো এটা খুব শুভ ব্যাপার, তাহলে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জায়গাটা। পরের দিনকে উনি গঙ্গা জল টল দিয়ে ধুয়ে ঠুয়ে অনেক কিছু পরিষ্কার ঠরিষ্কার করে যা হোক উনি করে দিলেন। কিন্তু তারপর থেকে উনি লক্ষ্য করলেন যে তারপর থেকে সেই সুগন্ধটা কিন্তু আর আসে না। আচ্ছা, তার মানে উনি যে যাওয়ার পথে বাধা পেয়েছিলেন উনি আর আসেন না, ওই জায়গাটা বন্ধ হয়ে গেল, আসাটা আর আসলো না। এবার বন্ধ হয়ে গেল, তো ওটা দিদিমার যাই হোক বড়মার খারাপ লেগেছিল যে একটা শুভ জিনিস আসতে বন্ধ হয়ে গেল, কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। তখন আমার দাদুর 13 বছর বয়স। এবার আমার দাদু নাকি ওই টালির ওপর উঠে, আগেকার দিনে নাকি খুব ঘুড়ি ওড়ানোর শখ ছিল মানুষের, ঘুড়ি ওড়ানোর নেশা ছিল, তা দাদু ওই টালির ওপর উঠে না দুপুরবেলা ঘুড়ি ওড়াতো। তা একদিন দাদু নাকি ওরকম খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা 3টে সাড়ে 3টে বাজে আমার দাদু টালির উপর উঠে ঘুড়ি ওড়াচ্ছে। আরো বন্ধু বান্ধবরা নাকি আশেপাশে টালির উপর উঠে, যে ছাদ আছে ছাদের উপর উঠে সবাই বিকালে ঘুড়ি ওড়াতো। তা সেই দিনকে দাদু যখন উঠেছে বলছে আমার সাথে আমাদের বাড়ি থেকে আর কেউ ওঠেনি, আমি একাই উঠেছি। উনি ছাদে উঠে ওই টালির উপর উঠে উনি ঘুড়ি ওড়াচ্ছে। এবার যা হোক উনি ঘুড়ি ওড়াতে ওড়াতে কখন উনি পেছনে গলির মধ্যে পড়ে গেছে, টালির থেকে গলিতে পড়ে গেছে। এবার গলি কিন্তু চারিদিকেই গলি, মানে যেই গলি থেকে আসতো সেটাও একটা গলি, অন্যদিকেও একটা গলি আছে, মানে বাড়ির পাশাপাশি যে গলিগুলো হয়, মানে বাড়িকে ঘিরে যে গলিগুলো, ঘিরে যে গলিগুলো, সেই গলির মধ্যে দাদু পড়ে গেছে। আর পড়েছে তো পড়েছে, আমার যে বড় মার যে ঘর তার ঘরের পেছনেই পড়েছে। এবার বড় মা ভাবছে কি, এবার ওখানে না একটা গো গো আওয়াজ হচ্ছে, যেহেতু পড়ে গেছে না, একটা গো গো আওয়াজ হচ্ছে। বড় মা ভাবছে কি কুকুর ঢুকলো না কি ঢুকলো, একটা আওয়াজ বড় মা শুনতে পাচ্ছে, কিন্তু বড় মা ঘুমিয়েছিল। বলছে অনেকক্ষণ দিয়ে একটা আওয়াজ শুনছি, দেখি তো কি। উঠে যখন জানলা খুলেছে তখন দেখছে দাদু পেছনে পড়ে রয়েছে। দাদুকে যথারীতি চিল্লামিল্লি করে লোকজন দিয়ে তুলে আনা হলো, নিয়ে এসে দাদুকে ঘরে এই করা হলো, রাখা হলো, জল ঠল দেওয়া হলো। দেখলো কোথাও কাটি ঠাটি নেই, কিছুই হয়নি দাদুর। তারপরে একটা পাড়ার একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো সন্ধ্যাবেলা দাদুকে, তো বললো কিছু হয়নি দাদুর। কিন্তু দাদুর একটা প্রবলেম যেটা শুরু হলো, দাদু রাত্রির বেলা কিছু কিছু দিন, বিশেষ বিশেষ দিনে দাদু না ঘুমানোর পরেই ওই গো গো আওয়াজটা দাদুর হতো। ওই গো গো আওয়াজটা দাদু করতো, আর তখন দাদু স্টিফ হয়ে যেত, নড়তে পারতো না, মুখ টুক দিয়ে নাকি গাজা বেরিয়ে যেত দাদু। এবার তখন দিদা ভেবেছে কি কোনো হয়তো মাথায় লেগেছে, কোনো সমস্যা হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলছে না কিছু হয়নি। এবার এই করছে করছে, কিন্তু ওরকম দাদুর প্রবলেম হতে শুরু করলো দীর্ঘদিন। এটা হতে হতে না
দাদু কিছুদিন পর দাদু ধরা পড়লো হাঁপানি যেটা হয়, ওই যে নিঃশ্বাসের প্রবলেম দাদুর, কিন্তু ওটা ছিল না, ওটা পড়ার পর থেকেই শুরু হয়ে গেল দাদুর। এবার দাদুর ওই টানটা উঠতো, তখন ওই দাদুর খুব কষ্ট হতো, এগুলো দাদুর হতে থাকলো। এবার একটা প্রবলেম যেটা হলো, যখন এইগুলো চলছে তখন এরা একটু বেশ বড় হয়ে গেছে। কিছুদিন পর তখন দাদুর বিয়ে করে নিয়েছে, অলরেডি আমার দিদাকে বিয়ে করে নিয়েছে। এবার কি হলো, বাড়ির যে বাথরুমে না, ওখান থেকে মনে হতো, যারা রাত্রে বাথরুমে উঠতো তাদের মনে হতো যে পেছনটায় কেউ দাঁড়িয়ে থাকে। বাথরুমের পেছনে দুটো বড় বড় গাছ ছিল। এবার ওটা আমার দিদার কাছে আমার ছোটবেলা শোনা তো, আর এই গল্পটা মানে মায়ের কাছে, দিদার কাছে, দাদুর কাছে, অনেকের কাছে আমি শুনেছি। গাছটা আমার ঠিক মনে নেই, কিন্তু মনে হতো একটা কোনো ছায়া ওখানে রয়েছে। গাছগুলো এখন আছে না, এখন পুরো বিল্ডিং হয়ে গেছে, কিছু নেই। আগে সেই দুটো গাছ ছিল ওখানে, আশেপাশে ভর্তি ছিল। স্পেসিফিক ওই দুটো গাছ ছিল, স্পেসিফিক গাছগুলো ছিল বাথরুমের পেছনে। কিন্তু সেই গাছগুলোর উপরে মনে হতো একটা কালো ছায়া গাছের উপর দাঁড়িয়ে রয়েছে। একটা বাথরুমে উঠে অনেকে মাঝরাত্রে দেখতো, তখন ওরা ভয় পেত। তা ওই নিয়ে কারোর কোনো প্রবলেম নেই, ছায়া দেখছে চলে আসছে, তা থাকো, পেছনের গাছ রয়েছে, পাশের বাড়ির লোকের জমির গাছ, আমরা তো কাটতেও পারবো না, এই করে চলছে। এবার চলতে চলতে কি হলো, আমাদের বাড়িতে, দিদা বাড়িতে বাংড়ি বলে একজন বুড়ি ভাড়া থাকতো। তখনই ওনার বয়স 80-র উপরে। উনি বিধবা হয়েছেন অনেক অল্প বয়সে, ওনার বাচ্চা কাচ্চা ছিল না। উনি লোকের বাড়িতে সারা জীবনই কাজ করে ওনার দিন গুজরান করেছে। তো ওনাকে একটা ছোট ঘর আমার মামার বাড়ি থেকে দেওয়া হয়েছিল, উনি ওখানেই থাকতেন, নিজের মতো রান্না বান্না করতেন, খেতেন। 70-75 কি 80 ওনার বয়স হয়ে গেছে। উনি লোকের বাড়ি কাজ করতে যেতে পারলো গেল, না যেতে পারলো না গেল, এও ওনাকে কিছু দিল, উনি খেলো, উনি থাকতো। কিন্তু উনি প্রচুর সাহসী। আচ্ছা, এবার কি হলো, রাত্রির বেলা এখানে একটা হাসির জিনিস, উনি যখন বাথরুমে উঠেছে তখন দেখছে ওই ছায়াটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। উনি না চোখে কম দেখেছে না কি করেছে, ভেবেছে চোর ঠোর কেউ বাথরুমের উপর দাঁড়িয়ে রয়েছে। আগেকার দিনে চোর নাকি রাত্রে বাথরুমের কাছাকাছি লুকিয়ে থাকতো, কেউ যদি বাথরুমে উঠতো সে নাকি দৌড়ে এসে তার ঘরে ঢুকে যেত, নিয়ে লুকিয়ে থাকতো। এবার সবাই যখন ঘুমিয়ে পড়তো উনি দরজা খুলে, যা নেওয়ার নিয়ে দরজা খুলে বেরোতো। এটা নাকি ওদের কনসেপ্ট ছিল চোরেদের। এবার আমি জানি না, এটা আমি জানি না, শোনা গল্প, চোরেদের কনসেপ্ট আমি কি করে জানবো। তো উনিও ভেবেছে কি চোর দাঁড়িয়ে রয়েছে হয়তো বাথরুমের উপর, দেখেছে বাথরুমে কে আসে তার ঘরে গিয়ে উনি ঢুকে বসে থাকবে। উনি কি করেছে, মগে করে জল ছিটিয়েছে ওনার গায়ে, যা এখান থেকে যা তা না, আগেকার বুড়ি মানুষ, মুখে তো আছেই ট্যাক্স ছাড়া কথা, দিয়েছে। জিনিসটাকে ন্যাচারালি খচিয়ে দেওয়া হয়েছে, ও তোর মতো ছিল, খচিয়ে দেওয়া হয়েছে। এবার উনি কি করেছে, ওইসব করে চলে এসে শুয়ে পড়েছে, কিছু হয়নি। এরপর থেকে আর একটা জিনিস যেটা শুরু হলো, এই যে বুড়িটা, এ কি করতো, রাত্রির বেলা উঠে পুরো বাথরুম নাকি ঝাঁটা দিয়ে পরিষ্কার করতো, যেটার কোনো মানে নেই। ও ঝাঁটা নিত আর পুরো বাথরুম ও এত জোর জোর ঘষে পরিষ্কার করতো, তার পাশে যে ভাড়াটিয়ার ঘরের লোকগুলোর ঘুম ভেঙে যেত। তা সে এসে বলতো এইগুলো করে কেন, মাসি কি পাগল হয়ে যাচ্ছে বয়স হয়ে গেছে বলে এইগুলো করছে। আর ও দিনের বেলা দরজাই খুলতো না, সারাদিন দরজাই খুলতো না। না, আগে এরকম করতো না, না, ও ন্যাচারালি একটা মানুষ যেরকম থাকে, রান্না বান্না করে, খায় দায় থাকে, ওরকম থাকতো। কিন্তু ওইটা করার পর থেকে ও চেঞ্জটা হলো। কিন্তু এইটা যে ও করেছে সেটা তো কেউ জানে না, এটা তো কেউ জানার কথা না। হ্যাঁ, এটা তো কারোর জানার কথা না। ও বলেনি কাউকে, না বলেনি। পরের দিন থেকেই তো ওটা শুরু হয়ে গেছে ওর সাথে। তা আমার দিদারা যখন বাথরুমে কাজ টাজ করতে যেত, কাপড়টা, মাসি দরজা খোলে না কেন, বলছে কি হয়েছে কে জানে, মাসি দরজা খোলে না, রাত্রির বেলা উঠে পাগলামি করে, এই বাথরুম থেকে সরে না উনি, সারা রাত বাথরুমের মধ্যে থাকে, কি করে কে জানে, ঝাঁটার আওয়াজ পাই, বাথরুম থেকে উনি সরে না, পাগল হয়ে গেছে মাথা ওনার। এবার না বলছে না, এরকম তো থাকলে উনি না খেয়ে খেয়ে মরে যাবে, ওনার ঘরের মধ্যে কি রয়েছে যে উনি এতদিন ধরে খাচ্ছে। এটা 5-6 দিন চলেছে, কেউ অতটা গা করেনি। তারপর একদিনকে দিনের বেলা সবাই জোর করে দরজা খুলিয়েছে। আমার বড় মা যিনি ছিলেন বা আমার তারপর যে আমার দিদা ছিলেন, ওরা জোর করে খুলিয়েছে দরজা, যে পাগলি যদি হয় তাহলে তো ওনাকে ডাক্তার দেখানো দরকার, বা উনি যদি এখানে কিছু হয়ে যায় ওর ভেতরে, ওনাকে তো দেখা দরকার, এমনি কেন করছে। জোর করে দরজা খুলেছে।
খুলে দেখছে ঘরটা দেখার মতো না, মানে নোংরা করে রেখেছে, মানে উনি টয়লেট সব কিছু ঘরের মধ্যে করছে, স্বাভাবিক বেরোচ্ছে না তো, বেরোচ্ছে না তো, ওই সব কিছু ঘরের মধ্যে করছে, আর ঘরটা দুর্গন্ধে ভরে গেছে। আর উনি সেই খাটের কোনায় লাল লাল চোখ করে এক কোনায় বসে রয়েছে খাটের, মানে ওনাকে দেখে লিটারালি ভয় লাগছে মানুষের, কিন্তু উনি তো ওরকম ছিলেন না। তখন আমার বড় মা দেখে বলছে কি ওনার মানসিক রোগ হয়নি, ওনার মানসিক রোগ হয়নি, ওনার অন্য কিছু হয়েছে। তখন একজন ওঝাকে ডাকা হয়। এই ঘটনাটা যখন ঘটছে তখন আমার মা খুব ছোট, আমার মা এটা পুরো নিজের চোখে দেখেছে এই ঘটনাটা আমি দিদার কাছেও শুনেছি, আমার মায়ের কাছেও শুনেছি ঘটনাটা। কারণ এর মধ্যে একটা অবিশ্বাস্য ব্যাপার আছে যেটা আমি বিশ্বাস করিনি ন্যাচারালি। আগে ছোটবেলায় যখন ঘটনাটা শুনতাম আমি এটা হয় নাকি। এবার ও যে বাঙড়ির আমি উদাহরণ দিচ্ছি, সে তো বয়স্ক মহিলা, আর আগেকার দিনে ছোটখাটো মহিলা, রোগা টিংটিঙে ছোট্টখাট্টো মহিলা। এবার তাকে যখন ঝাড়াতে এসছে তার নাকি তাণ্ডব চলছে। যখন ওঝা এসছে বাড়ির মধ্যে একটা যজ্ঞ করা হয়, বাঙড়িকে নাকি 4-5 জন মিলে ধরে নাকি এনে বসাতে পারছে না, এত তাণ্ডব আর এত ওর গায়ের জোর। আর কেউ বড় বড় ছেলেরা ওকে পারছে না, ওনাকে এত লাফাচ্ছে তিরিং বিরিং করে। যা হোক করে 3-4 জন ওকে ধরে টেনে এনে বসানো হলো। বসিয়ে তখন ওকে মানে জিজ্ঞেস করা হচ্ছে তুই কে আর কেন এরকম করছিস। তখন বলছে আমি ছিলাম এই গাছে নিজের মতো, আমি এখানে নিজের মতো ছিলাম, অনেকেই তো আমাকে দেখেছে, কেউ তো আমাকে তাড়ায়নি। আর এই বুড়ি রাত্রির বেলা উঠে আমার গায়ে জল দিয়ে বলছে চলে যা, কি করতে এসছিস সেখানে। তারপরে আমরা জানলাম যে উনি ওই কাজটা করেছে, নিজেই কনফিউজ করছে। হ্যাঁ, যে ওই বুড়ি আমাকে গায়ে এক মগ জল ঢেলে আমাকে বলছে চলে যা, ওর এত বড় সাহস, ওকে আমি নিয়ে যাব। তখন যা হোক ওঝা বলে যে না এরকম করিস না, ও না জানতেই করেছে, বুড়ি মানুষ, চোখে দেখেনি, মানুষ চোর টোর কিছু ভেবেছে, ছেড়ে দে ওকে তুই। নিয়ে অনেক কিছু করতে হয়, লঙ্কা পোড়া, ঝাঁটা পোড়া, সর্ষে পোড়া, কী সব করে নাকি, অনেক রিচুয়াল আছে। সেসব করার পরে লাস্টে বলে ঠিক আছে আমি যাব। তখন বলছে ঠিক আছে তুই চলে যা, তুই যেখানে ছিলিস সেখানে চলে যা। এবার হলো ওনাকে বলেছে যে তুই কি প্রমাণ দিয়ে যাবি যে তুই চলে যাবি, তোকে প্রমাণ দিয়ে যেতে হবে। আগেকার নাকি ওরকম প্রমাণ দিয়ে যেত কিছু, আগেকার দিনের ঘোড়া ছিল, এদেশীয় যারা হতো তাদের ঘোড়া থাকতো বাড়িতে, আমি দেখেছি এরম বড় বড় ঘোড়া থাকতো, হ্যাঁ ভীষণ বড় বড়। আর ওটা জল ভরে দিয়েছে, তাহলে কতটা ওয়েট, ওটা দাঁতে করে নিয়ে যেতে হবে। আর উনি ওই রকম মানুষ যে মানে তুলতে পারবে না, হয়তো হাতে করে তুলতে পারবে না, সে দাঁতে করে কি করে তুলবে। ওই দাঁতে করে নিয়ে নাকি উনি ওখান থেকে নাকি অনেকটা, মানে তোমাদেরকে এখন বোঝাতে পারছি না আমি, অনেকটাই গেছে, মানে মা বলে ওই অবধি গেছে, একটা চায়ের দোকান ছিল ওই অবধিও গেছে, অনেকটাই রাস্তা। ও নাকি দাঁতে করে নিয়ে ছুটছে, আর ওর সাথে নাকি পেছনে মানুষ ছুটছে, বলে ও ছুটে যখনই ওটা পড়ে যাবে মুখ দিয়ে অজ্ঞান হয়ে যাবে, ধরতে হবে ওকে, পড়ে যাবে ও, আর পেছনে মানুষ ছুটছে ওকে ধরার জন্য, আর ও নাকি ওদের আগে ছুটছে ওই দাঁতে করে নিয়ে। তো মা বলে এটা, আমি কি এরকম হয়, বলে হ্যাঁ এরকম হয়, এরকম হয়। আমি বলছি এরকম হয়, বলে হ্যাঁ ওই দাঁতে করে নিয়ে অত ভারী ওই জিনিসটা নিয়ে ও ছুটছে, নিয়ে ওটা ফেলে দিল, নিয়ে ও পড়ে গেল। এবার ওকে যা হোক ধরে ঠরে নিয়ে এসে ওকে শোয়ানো হলো, কিন্তু ওই বাঙড়ি বেশি দিন বাঁচেনি, তারপর মারা গেছে। ও নিতে পারেনি ওই জিনিসটা, শরীরের উপর অনেক এফেক্ট পড়ে, ও মারা গেছে। এটা হলো আমার মায়ের ছোটবেলার একটা ঘটনা। এরপরে 4-5 বছর হয়তো গেছে, তখন আমার মায়ের বয়স 9-10 বছর বয়স। তখন আবার বাড়িতে আসা শুরু হলো, এক পিশাচের আগমন হলো। এবার কি করে এটা বুঝলো যে বাড়িতে রাত্রির বেলা হলে বোঝা যেত ছাদের উপর থেকে কেউ যাচ্ছে। আচ্ছা, এবার যাওয়াটা কেমন হবে, একটা আওয়াজ যদি এপারের মানে টালিতে হয়, আর একটা পায়ের পড়বে এপারে, মানে অনেকটা দূরে 14 কাঠা জমির মধ্যে ভাবো যদি এলটাই হয়, তাহলে মধ্যেখানে যে ফাঁকাটা যাবা আসে রাস্তাটা, সেটাই তো এটার থেকে চওড়া পাবো মামার বাড়িতে। এবার দুদিকে সারি করে বাড়ি, তাহলে এই যে ফাঁকাটা ও কি করে এটা মেনটেন করছে, একটা ওই টালিতে আর একটা পা এই টালিতে, মানে ওই ছাপগুলো আবার সকালে উঠে আমার মারা মুছতো, পরিষ্কার করতো। ওটা কি করে বুঝবে যে এই টালিতে তুমি সকালবেলা, কারণ একটা পায়েরই ছাপ ওইখানে ওই টালিতে,
মানে ডান পা যদি হয় ডান পাটাই ওই টালিতে, আর বাঁ পাটা এই টালিতে। তার মানে যে আসে সে একবার ওইখানে, একবার এইখানে, একবার ওইখানে, একবার এইখানে করতে করতে বাথরুম অব্দি যায়। আর সেই যে পায়ের ছাপটা, ডিস্টেন্সটা অনেক দূর। মানে বোঝা যায় হয় সে অনেক বড়, হ্যাঁ, নইলে সে হাওয়ায় ভেসে চলে। আর সেই ডিস্টেন্সটা মানুষের ডিস্টেন্স তো কভারই করতে পারবে না সেটাকে, কিন্তু পায়ের ছাপটা এখানে আছে তো অত দূরে আছে, এখানে আছে তো অত দূরে আছে, এইভাবে ডিস্টেন্সটা পায়ের ছাপগুলোর। এবার সেই রাত্রির বেলা আমার ঠাকুমার যিনি শাশুড়ি ছিলেন তার আবার রাত্রে ওঠা, বয়স্ক মানুষদের ওঠা স্বভাব থাকে। এবার উনি রাত্রে উঠতেন, উনি না ওই রাত্রিবেলা বাজে গন্ধটা পেতেন। এই গন্ধটা আবার শুরু হলো কেন আমার বাড়িতে, এই গন্ধটা শুরু হলো কেন? এবার সকালবেলা নাকি বাজে গন্ধ তো ছিল না, বাজে গন্ধ তো এর আগে কোনোদিনই ছিল না। সকালবেলা আমার মায়ের নাম হলো মামুনি, বাড়ির নাম। মামুনি দেখ তো ছাদের উপরে, টালির উপরে একটু উঠে দেখতো, এরকম বাজে গন্ধ বেরোচ্ছে, ইঁদুর ঠিদুর বিড়াল টিড়াল কিছু মরতেও পারে, একটু দেখতো। মই ছিল, সেই মই থেকে আমার মা উঠে নাকি দেখছে সেই কাদা না নোংরা পচা জিনিস, সেটা পাড়িয়ে এলে যেন কালো ছাপ হয়, ঠিক নাকি এত বড় একটা টালির সমান। আর এখনকার টালি ছোট, তখনকার টালি নাকি বড় হতো। কত বড় পায়ের ছাপ, এত বড় পায়ের ছাপ। বলছো কোনো মানুষের পায়ের ছাপ এত বড় হওয়াই সম্ভব না। বাপরে বাপ। ওটা আমার মা, আমার মাসি তখন ছোট, আমার মা থেকে আমার মাসি 3 বছরের ছোট, মা 9-10 বছর হলে মাসি 6-7 বছর। বাড়িতে আরো যে ভাড়াটিয়ার বাচ্চা কাচ্চা রয়েছে, কারণ বড়রা টালিতে ওঠা মোছাটা প্রবলেম বলে বাচ্চারা উঠে মুছতো। আমার মা লিটারালি ওটা জল নাগড়া দিয়ে মুছতো। এবার দিদা মানে ওটা যে প্রত্যেক দিন হচ্ছে তা না, ওটা কোনো একটা তিথি কোনো একটা ক্ষণে হতো, যেই জিনিসটা আমার জানার কথা না, কারণ আমার মা তখন অত ছোট তো, আমার মা জানে না মানে কোন দিন হতো, সেটা হয়তো সেই বড় মা জানে যে হয়তো ওটা আমাবস্যাতে হচ্ছে বা শনি মঙ্গলবার হচ্ছে, কিন্তু মাসে স্পেসিফিক টাইমেও আসে। মা বলতো মাসে 1-2 বার আমাদের মুছতেই হতো। আমরা মজা পেতাম, টালির ওপর উঠে মুছতে হবে, আমরা মজা পেতাম বলে ওরা না মুছতো আর গঙ্গা জল ছেটাতো। কিন্তু এই জিনিসটা তো ভালো না। এবার যখন এই জিনিসটা বাড়িতে শুরু হলো, বাড়িতে নাকি শুরু হলো প্রচুর অশান্তি আর গন্ডগোল। কিন্তু এর আগে আমার দিদার বাড়ি খুব শান্তিতে সব ভাড়াটেরা থাকে। এবার জল নিয়ে অশান্তি, কল নিয়ে অশান্তি, জামা কাপড় মেলা নিয়ে অশান্তি, বাড়ির মধ্যে ছেলে বউর অশান্তি, যারা ভাড়া থাকে তাদের মধ্যে অশান্তি, এগুলো শুরু হয়ে গেল বাড়ির মধ্যে। তখন আমার যিনি মায়ের, আমার যে বড় মা ছিলেন, তিনি গেলেন তার গুরুদেবের কাছে, গিয়ে বললেন বাবা এরকম তো হচ্ছে বাড়ির মধ্যে, এরকম পায়ের ছাপ, এটা তো ভালোই না, আর বাড়ির মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে, এবার আমি কি করব? তো উনি বললেন যে ঠিক আছে, একদিন আমি তোর বাড়িতে যাব, গিয়ে আমাকে দেখতে হবে জিনিসটা কি। বলে ঠিক আছে, আপনি একদিন আমার বাড়িতে আসুন। নিয়ে উনি এলেন, এসে উনি সব দেখলেন, দেখে বলল যে এই জিনিসটা তোর বাড়িতে রয়েছে, সেই জিনিসটা কিন্তু আমি এটাকে সলভ করতে পারবো না, এটা খুবই ভয়ানক একটা জিনিস রয়েছে, এটা ক্ষতি হয়ে যেতে পারে তোদের, কিন্তু এই জিনিসটাকে তুই তাড়াতে হলে তোকে সেরকমই কাজ করতে হবে। আর এই জিনিসটা কখন থেকে রয়েছে, আমার দাদু যে গলিতে পড়ে গেছিল, আমার দাদুকে মারার চেষ্টা করেছিল, গলা টিপেছিল অনেকক্ষণ ধরে। আচ্ছা, এটা কি দাদু মানে বলেছে কখনো? হ্যাঁ, দাদু যখন পড়ে গেছে তখন দাদুর মনে হচ্ছে দাদুর বুকের ওপরে বসে কেউ দাদুর গলা টিপে রয়েছে, কিন্তু দাদু তো দেখতে পাচ্ছে না, তাই দাদু ভাবছে হয়তো আমি এমন ভাবে পড়েছি, হয়তো আমার গলাটা টিপে যাচ্ছে, তাই আমার মনে হচ্ছে যে আমি গলাটা আমার কেউ টিপে রয়েছে, কিন্তু আমি তো দিনের বেলা দেখতে পাচ্ছে না তো কাউকে। আর তখন দাদু 13 বছর বয়স, তো 13 বছরের একটা বাচ্চাটার কতটা ফিলিংস বা কতটা ওই দিকে কতটা ভাবতে পারবে সে। ঠিক। দাদু নাকি গলাটা এইখানে লেগে গেছিল, মানে ঘেঁটি গুজে দিয়েছে দাদুকে, আর দাদুর উপরে কেউ চেপেছিল, এরকম দাদু একটা তখন ফিলিংস হচ্ছিল দাদুর। কিন্তু দাদু ওটা বুঝতে পারেনি যে ওটা কিছু আনন্যাচারাল হতে পারে, ভেবেছে হয়তো আমি পড়েছি বলে হয়তো আমার ওটা হয়েছে। তো তখন বলল ওইটা ওর জন্য তোর ছেলের ক্ষতিটা হতে পারেনি, অনেকক্ষণ যে নিঃশ্বাসটা আটকে ছিল ওই থেকে হয়ে গেছে অ্যাজমা, মানে ওই হাঁপানি রোগটা দাদুর, ওটা দাদুর চিরকালই ছিল, হয়ে গেছে, তার কমেনি, এবার ঠিক করতে হবে। তখন ওই আমার বড় মাকে একটা ঠিকানা দেন উনি, তো সেই জায়গার নামও আমি বলছি না, সেটা অনেকটা দূর, উনি যায়, সেটা একটা শ্মশান আছে, সেখানে গিয়ে মানে আগের থেকে
মানে আগে তো ফোন ছিল না যে তুমি কন্ট্যাক্ট করে, এখন যেমনি মানুষ কন্ট্যাক্ট করে যায় আমি আসছি অমুক দিন কাজ করব, আগে তো এইসব ছিল না। তো এই ঠাকুমাকে যেতে হয়, গিয়ে ওখানে উনি খুঁজে বার করেন ওনাকে, খুঁজে খুঁজে ওনাকে বার করে বলছে আমার বাড়িতে এরকম উনি অমুক আমাকে পাঠিয়েছে, আপনাকে এই কাজটা করে দিতে হবে। তখন বলছে ঠিক আছে। উনি আবার নাকি ওই শ্মশানভূমি ছাড়া বেরোন না। আচ্ছা, মানে যিনি ওখানে থাকেন। হ্যাঁ, উনি নাকি কারোর বাড়িতে গিয়ে কাজ করে না, উনি নাকি শ্মশানেই কাজ করেন। আর কবে উনি কাজ করবেন এই গুরুদেব তো জানে, এই গুরুদেব তো জানে, ইনি তো বলে দিয়েছে যে তুমি অমুক সময় যাবে, তাহলে উনি হয়তো একদিন থাকলে পরের দিন তোমার কাজটা হয়ে যেতে পারে, তুমি করে নিও। তো ওই তখন আমার বড় মা ওখানে যায়, গিয়ে থাকে, ওনার কাজটা হয় রাত্রির বেলা। কাজটা হওয়ার পরে উনি ওখান থেকে ওনাকে একটা পুটলি দেয়, আচ্ছা, একটা ঝুড়ির, বেতের ঝুড়ির মধ্যে বসানো একটা পুটলি, বলেছে এটা তুমি কোনোদিন খুলবে না, আর এটা বাড়িতে এমন জায়গায় রেখে দেবে যেন কারোর হাত না পৌঁছায়, যে কিউরিসিটি বশত তো কেউ খুলেও দেখতে পারে কি আছে, বাচ্চা কাচ্চারা খুলতে পারে, তো এটাই যেন কারোর হাত না পড়ে, এটা নিয়ে যাও বলে উনি নিয়ে আসেন। নিয়ে এসে উনি ওইটা যেটা রিচুয়াল বলেছিল কিছু স্থাপন করানোর, ব্রাহ্মণ ডেকে পুজো করিয়ে ওটাকে স্থাপন করাতে হবে, আর যেখানে থাকবে সেখান থেকে আর ওটাকে নড়ানো যাবে না। এবার উনি কি করলেন, ওটাকে স্থাপন করলেন ওনার যে ঘরের, উনি যেই ঘরে থাকতেন ওনার আলাদা ঠাকুর ঘর ছিল, আর ওনার একটা ঘর ছিল। তো উনি যেই ঘরে থাকতেন সেই ঘরে মাচা, আগেকার দিনে না মাচা থাকতো, টালির ঘরের মধ্যে মাচা করা থাকতো, আর সেই মাচার মধ্যে নানা রকমের আচার, শুকনো তেঁতুল, আম, এগুলো মানুষ রেখে দিত মাচার উপরে। তা ওইখানে এক কোনায় ওই জিনিসটাকে আমার বড় মা স্থাপন করে দেন। মাচার উপরে কোনায় স্থাপন করা, নিচেই কিন্তু দিদিমার খাট, বড় মার খাট, আনুষঙ্গিক জিনিসপত্র, কিন্তু মাচার নিচেই দিদিমার খাট। আর দিদিমা ওখানে যেন কেউ না উঠে ওটা হাত দিতে পারে, আমার চোখের সামনে থাকবে। বাড়িতে সবাইকে বলে দেওয়া হয়েছিল যে ওইখানে তোমরা কেউ কিন্তু হাত দেবে না। কিন্তু ওই যে অনুষ্ঠানটা করা হলো, অনুষ্ঠানটা করার পরে এই যে পায়ের ছাপটা পড়া পুরো বন্ধ হয়ে গেল, বাড়িটা পুরো মানে কাজ করেছে। এবার ওই জিনিসটা বাড়িটাকে ঠিক করে রাখলো, কিন্তু এই জিনিসটা বেশি দিন থাকবে না। আর উনি বললেন যে এই জিনিসটা তোমাদের বাড়িতে আসতো, সে হয়তো যাবার রাস্তার উপর তোমার বাড়ি পড়তো বলে সেই জিনিসটা যেত, তার একটা বাজে প্রভাব তোমার বাড়ির উপর পড়েছিল। কেউ কিন্তু চালান করেনি তোমার বাড়ির উপরে, ওই জিনিসটা কেউ কিন্তু তোমার বাড়ির, যদি চালান করতো তাহলে আরো ক্ষতি হতো হয়তো, ওই জমিটাই হয়তো সংবেদনশীল অনেক। হ্যাঁ, বা এবার এর একটা বড় ঘটনা আছে, কেন জমিটা সংবেদনশীল, ওর আশেপাশে কিছু একটা নেগেটিভ জিনিস আছে যেটাকে না অন্য নেগেটিভ জিনিসগুলো অ্যাট্রাক্ট হয়, আর যখন হয় যে দিক থেকে যায় সেটা হয়তো আমার মামার বাড়ি পড়ে, হয়তো পাশের বাড়িতেও সেরকম কিছু হয়, সেটা হয়তো আমাদের জানা নেই, তারা জানায়নি। তুমি কি জানো যে ওই জমিটার পাশে কি আছে যেটার জন্য জমিটা? হ্যাঁ, ওই পাশে কি আছে মানে, বা ওই জমিটা কেন এরকম? ওখানে একটা পেছনে না একটা বড় অশ্বত্থ গাছ ছিল, খুব জমিটার পিছনে বড়, পুরনো, মানে জমিটার পেছনে না, জমিটার পরে আরো দুটো প্লট পড়ে। আচ্ছা, এবার দুটো প্লট তো টালির বাড়ি, তখনকার দিনে তো টালির বাড়ি, এখন তো সব প্রমোটিং হয়ে বড় বড় বিল্ডিং হয়ে গেছে, সেই জায়গা চেনা যায় না। খুব বেশি দূরে নয় না, খুব বেশি দূরে মানে জমির মধ্যে। কিন্তু আগেকার দিনের মানুষের প্লট ছোট হতো না, এখনকার দিনে 1-2 কাঠা কেনে, আগেকার দিনে তো 5-6 কাঠা কিনতো, জমির দাম তো অনেক কম, তো লোকে করতো বড় বড় বাড়ি। গাছটার জন্য প্রবলেম, ওই অশ্বত্থ গাছের মধ্যে একটা খারাপ এন্টিটির বাস ছিল। ওটা কি পিশাচটা ছিল? ওইটা এরা পরে জেনেছে, ওই পিশাচটাই ছিল না, পিশাচটা ছিল না, ওই যে ওখানে এন্টিটিটা থাকতো না, ওই জায়গাটা পুরো নেগেটিভিটিতে ভরা ছিল। আচ্ছা, এবার তার জন্য নেগেটিভিটি নাকি নেগেটিভিটিকে টানে। এবার এরা যখন কোথাও আশ্রয় পাচ্ছে না, হয়তো ওটাই আশ্রয় করে ওরা রয়েছে, আসছে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। হয়তো এই যখন পিশাচগুলো কোথাও কাজ নেই, এদেরকে যেখানে চালান করা হবে সেখানে নেই, এরকম কোনো ব্যাপার আছে যে ওরা আসতো আবার চলে যেত, ওরা কিন্তু স্থায়ী থাকতো না। আর ওই যে গাছটা, অশ্বত্থ গাছটা যে আছে, ওই অশ্বত্থ গাছের মধ্যে আর একটা পেত এসে বাসা বেঁধেছিল। আমি যেটা ঘটনাটা এখন তোমাকে বলছি, তখন আমার মায়ের কিন্তু বয়স 9-10 বছর। আমার মেজো মাসির যখন বিয়ের সময়, তখন আবার নতুন একটা প্রেত এসে ওখানে আশ্রয় নেয়, সেইটা আবার আমার মেজো মাসিকে প্রসেস করে। সেই ঘটনাটা আবার অনেক বড়, সেটা আবার অন্য কোনো দিন বলবো আমি। আচ্ছা, ঠিক আছে। এবার এইখানে কি করলো, ওই জিনিসটাকে যখন রাখলো, তখন উনি বলে দিয়েছেন
যে যখন আমার বড় মা মারা যাবেন ওটাকে পুজো করতে হয়, যেই জিনিসটাকে রেখেছে, যেই এন্টিটিটাকে, তাকে কিন্তু পুজো করতে হয়। মানে ওই যেটা মাচার মধ্যে যেটা হচ্ছে রেখেছে ওটাকে পুজো করতে হয়। ওটাকে পুজো করতে হয়, কিছু হয়তো রিচুয়ালস আছে সেটাকে করতে হয়। সেটা কিন্তু আমার বড় মা চলে গেলে কে করবে? ওটা বড় মাকে দিয়ে গেছে। এবার বড় মা যখন চলে যাবে তখন নাকি ওটাকে ভাসিয়ে দিতে হবে গঙ্গায়, মানে ওটাকে ফ্রি করে দেওয়া হলো। করা হয়েছে ওটা? হ্যাঁ, করা হয়েছে। এবার এই এন্টিটিটাকে নিয়ে ঘটনা, বলো। এবার তো নেগেটিভ এন্টিটি সব ক্লিন হয়ে গেল, বাড়িতে আর এটা কিছু নেই। বাড়িতে আর কিছু নেই, এটাও শুভ এন্টিটি। এবার এই এন্টিটিটা যখন বড় মার কাছে থাকতো তখন আমার মারা 1 বছর, ওই যে পুজো টুজো করেছে 1 বছর হয়ে গেছে, আমার মা 10 বছর বয়স। এবার মেজো মাসি আর আমার মা মাঝে মধ্যে ঠাকুমার কাছে শুতো, কারণ গল্প শুনতো। আগেকার দিনের খুব ঠাকুমা, আমারই নিজের ঠাকুমা দিদিমার কাছে অনেক গল্প শোনা। আগেকার দিনে গল্পই শুনতো মানুষ বেশি, খুব ভালোবাসতো বাচ্চারা। ফোন ছিল না, টিভি ছিল না। এবার ওরা মাঝে মধ্যে ঠাকুমার কাছে শুতো, গল্প শুনতো। এরকম একটা দিনে মা বলছে আমি ঠাকুমার কাছে শুয়েছি, মেজো মাসি ঘুমিয়ে পড়েছে, মায়ের ঘুম আসছে না। ঠাকুমা অনেকক্ষণ ধরে গল্প শুনিয়েছে, ঠাকুমা আর পারছে না, ঠাকুমারও ঘুম পেয়ে যাচ্ছে। ও ঘুমা না বুড়ি, ঘুমা না, মাকে বলছে ঘুমা না, অনেক তো রাত হলো, জ্বালাচ্ছিস কেন, ঘুমা। কিন্তু মায়ের আর ঘুম আসছে না। ও ঠাকুমা বলো না, আর একটা বলো না, আর একটা বলো না। বলতে বলতে ঠাকুমা গল্প বলতে বলতে কখন ঠাকুমার চোখ লেগে গেছে, ঠাকুমা ঘুমিয়ে পড়েছে, কিন্তু মায়ের চোখ খোলা। আর ঘরের মধ্যে নাকি একটা 0 পাওয়ারের ওই নাইট বাল্ব জ্বলছে, হালকা আলোর একটা নাইট বাল্ব জ্বলছে ঘরের মধ্যে। মা জেগে জেগে না তাকিয়ে রয়েছে, ভাবছে। এমন সময় ওই যে মাচা, আর এবার ঠাকুমার, আমার মায়ের যে বড় মার যে খাটটা, সেটার একটু বিবরণ দিই। ওটা ওনার খুব প্রিয় খাট, উনি বিয়েতে পেয়েছিলেন। আচ্ছা। এবার বিয়ে তো ওনার হয়েছিল মেদিনীপুরে, উনি তো শিফট করেন এখানে। উনি কিন্তু মাঝে মধ্যে মেদিনীপুরে, এখনো আমাদের লোক আছে, যাওয়া হয় ওখান থেকে। আমাদের চাষের টাকা, দাদু বেঁচেছিলেন যতদিন, চাষবাসের টাকা, ওই যে ভাগের যে বছরের টাকাগুলো, ওগুলো আসে। আত্মীয় স্বজন আছে, কিছু মানুষ এখন কলকাতা এখানে ওখানে শিফট করেছে, কিন্তু আছে আমাদের পৈতৃক সম্পত্তি যেটা বলে দাদুর। উনি ওখান থেকে খাট আনিয়েছে, ওনার বিয়ের খাট, ওটা ওনার খুব প্রিয়। আর উনি জীবিতকালে বলে গেছিলেন যে আমার এই বিয়ের খাটটা যে থাকবে সেটা আমার ছোট ছেলের থাকবে। আচ্ছা। একমাত্র আমার ছোট ছেলের থাকবে ওই খাটটা, আমি মরে যাবার পরে। তুমি বেঁচে থাকতে দেবেন না খাটটা, মরে গেলে দেবে, মরে গেলে ছোট ছেলেকে দেবে। এবার খাটটার বিবরণ দিই। খাটটা না কালো কালার, আর অ্যান্টিক খাট, আগেকার দিনের কারুকার্য করা, একটা সেই কারুকার্য করা এরকম থাকে না, একদিকটা উঁচু আর আরেক দিকটা না এরকম করা, এরকম গোল গোল থাম, আর এই দুটো মাথা যেটা আছে না, মাথাটা না এরকম ঘটের মতো, ওপরটা প্লেন, ওটার মধ্যে মনে হয় এই লাগানো হতো, ওই মশারি টাঙানোর যে টাঙানো। তো কলকাতায় তখন মশা ছিল না, কলকাতায় তখন মশা ছিল না, কলকাতায় এখনো মশা কম, কলকাতায় তখন মশা ছিল না, ওর জন্য এই থামগুলোকে না খুলে রাখা হয়েছিল। আর এই যে থামটা, এই যে গোল থামটাই কিন্তু তুমি পা দিতে পারবে, দাঁড়াতে পারবে, বেশ বড়। হ্যাঁ, এই ঘটের মতো তো, আর উপরটা তো প্লেন। আচ্ছা। ওটার মধ্যে ব্যালেন্স করা যাবে, মানে পা রাখতে পারবে, ব্যালেন্স করা যাবে, বাচ্চা কাচ্চারা উঠে, হ্যাঁ ব্যালেন্স করতে পারবে। বাচ্চা কাচ্চারা উঠেনি, আসল জিনিসটা উঠেছে ওটার মধ্যে। কি হয়েছে শুনি? এবার হয়েছে, মা তো জেগে জেগে শুয়ে রয়েছে, মারা এইদিকে ভাবো মাথা, এইদিকে পা, দরজা এখানে। এবার ওই মাচার ওখান থেকে একটা পা নামছে ওই থামের উপরে, তাহলে পাটা কত বড়, ওখান থেকে লোমশ পা, মা বলছে ব্রাউন কালার, মানে যেরকম বাদরের গায়ের কালার হয়, বড় বড় লোমালা একটা পা, সেই পাটা ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে এই থামের উপর পাটা রাখলো। সে রাখতে না একটা কম্পন হয় খাটের উপরে, হট করে কিছু একটা কম্পন হলো খাটটা, মা বুঝতে পারলো। তারপরের পাটা উনি রাখলেন নিচে, জিনিসটা পুরো ওখান থেকে নামলো, আস্তে করে নামলো, নেমে দরজা দিয়ে বেরিয়ে গেল। এবার মা না ওটা দেখে কাঁপছে রীতিমতো ভয়, এরম করে যে ওটা আমি কি দেখলাম। কিন্তু মা স্বপ্নে দেখেনি, জিনিসটা রিয়েল দেখেছে। এবার যখন ওই জিনিসটা বেরিয়ে গেল দরজা দিয়ে, তখন মা ভয়টা তখন কেটেছে, মানে বলতে পারবে। তার আগে তো মা যতক্ষণে ওই পাটা নামছে, ও আর একটা স্টেপ দিচ্ছে, ততক্ষণ মা স্টিফ হয়ে গেছে ভয়তে ওটা দেখে। এবার মা কি করেছে, ঠাকুমার এখানের
মানে শাড়িটা ধরে এরকম টানছে, ঠাকুমা তুমি ওঠো, ঠাকুমা তুমি ওঠো। কি দেখলাম আমি তখন, ঠাকুমা নাকি মুখটা এরকম চেপে ধরেছে, চুপ চুপ করে চুপ, কথা বলবি না, চুপ। আচ্ছা, তার মানে ঠাকুমা জানি, মায়ের ঠাকুমা ওটা জানতো যে ওই জিনিসটা বেরোতো, যেই টাইমিংটা পিচাসটার আসার বা উপর থেকে যাবার কথা, তার আগে ও বেরিয়ে বাড়িটাকে প্রোটেক্ট করতো। ও যেহেতু ওখানে থাকবে, তাহলে ওই নেগেটিভ এন্টিটিটা ওরা এইখান থেকে যেতে পারবে না, এই বাড়ির উপর থেকে ও যেতে, ও তো থাকছে না, ওদের তাড়ানোর জন্য বাড়ির মধ্যে অন্য আরেকটা এন্টিটি এনেছে, কিন্তু ওই এন্টিটিটা, নেগেটিভ এন্টিটিটা তো থাকে না ওখানে, ও তো পাস করে রাত্রির বেলা, তো ও যাতে এর ওপর দিয়ে পাস না করতে পারে। এবার মা না ভয়তে ঠাকুমাকে ওরকম ডাকছে, তখন ঠাকুমা বলছে চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, বলতে নেই এরকম, চুপ কর। কি হয়েছে ঠাকুমা, কি হয়েছে, বলে চুপ কর। এবার এই সময় মায়ের পেয়ে গেছে টয়লেট, বলছে ভয়ের চোটে, ঠাকুমা আমি টয়লেট যাব। এবার ঠাকুমা কি করে, মাকে নিয়ে এসে দরজাটা খুলে, তখন মা আবার অবাক হয়, দরজাটা যদি ভেতরে না আগে খিল, এই যে এরকম করে পাঠের খিল হতো, মা ঠাকুমা যদি খিল তুলে দরজা খুলে, তাহলে ওটা বেরোলো কি করে, ওটা কি করে বেরোলো, তাহলে কি খাটের তলায় রয়েছে, আমি কি ভুল দেখলাম, মা ওটা আবার ভাবছে। কিন্তু এবার খিলটা খুলেছে, খাটের তলায় জিনিসটা নেই, এবার মা কি করে বুঝতে পারবে, খিলটা খুলেছে, দরজাটা খুলে মাকে নিয়ে গেছে। মা তো ভয় পাচ্ছে। ড্রেন আগেকার দিনে না বাড়ির সামনে এই যে ছোট ড্রেনগুলো থাকতো, যেটা দিয়ে জল পাস হতো, হ্যাঁ, যেগুলো সরু সরু ড্রেন, আমাদের এখানেও ছিল, এই আমাদের এখানেও মোটামুটি ধরো আজ থেকে 10 বছর আগে ওইসব ড্রেন গুলো ছিল। হ্যাঁ, এবার তার উপরে না ঢাকা চৌকো ঝাঁঝরি বসানো থাকতো, লোহার ঝাঁঝরি, হ্যাঁ আসলে ওই ঝাঁঝরির মধ্যে দিয়ে ড্রেন দেখা যেত, জল দেখা যেত, ওইগুলো কলকাতায় ছিল, ওই ঝাঁঝরি টাইপ। তা ওটা ঠাকুমার ঘরের পাশেই ছিল। তো আর আগেকার দিনে স্টোরেজ, যে টাইম কলে জল তো স্টোর করতে হবে, তো ড্রামে ড্রামে নাকি স্টোর করে রাখতো সবাই জল, যে বাথরুমে যাবে বা হাত পা ধোবে, ওর জন্য ড্রামে স্টোর করা থাকতো জল। আর বাথরুমে তো চৌবাচ্চার জল আলাদা, ওগুলো থাকতো। কিন্তু যে যার মানে টুকটাক কাজের জন্য বড় বড় ড্রাম নাকি এরকম বাইরে স্টোর করা থাকতো জল। ঠাকুমা ওখানে খেয়ে দিয়ে উঠে হাত হাত ধোবে, এইগুলো করবে টাইমের জল না থাকলে। তো সেই সময় মা গিয়ে মাকে বলেছে কি, তুই অত দূর বাথরুমে যেতে হবে না, তুই এইতে বস, বাচ্চা মানুষ, আমি জল দিয়ে দেবো। মা যখন ওখানে নাকি করতে বসেছে, ওরে যখন মা উঠবে, মা তো এরম করছিল, উঠে এরম মা দেখছে ড্রামের পেছন থেকে ওটা না মাকে এরকম করে দেখছে। মায়ের তখন হয়ে গেছে, বলছে মা তো এটা আগেও ভেবে নিতে পারতাম আমরা কি মা স্বপ্ন দেখেছে, ওটা পুরো জিনিসটাই তো গেট খুলে বেরোলো, তাহলে জিনিসটা ঘরের মধ্যে নেই, তাহলে হয়তো মা ওটা স্বপ্ন দেখেছে। কিন্তু মা কনফার্ম হলো কি করে, আমি দেখেছি মা তো তখন জেগে, মা তো ওই বাথরুম করে উঠছে, তখন দেখছে যে ওই জিনিসটা মাকে এরকম করে দেখছে। কিন্তু অন্ধকারে না মা ওনার মুখের আকৃতিটা কি বুঝতে পারছে না, কিন্তু চোখগুলো লাল লাল জ্বলছে। আর পুরো না বলছে বজরংবলীর যেরকম টিভিতে দেখতাম, মহাভারত রামায়ণ হতো, সেই হনুমানরা যেরকম সেজে থাকে, ওই বড় বড় লোম ঠোম, এরকম হাতে ব্রাউন কালার, বাচ্চা মানুষ তো ওটা ঠিক ডিসক্রাইব করতে পারছে না, কিন্তু ওইটাই বড় সাইজ, হনুমানেরই বড় সাইজ, কিন্তু সে দাঁড়াতে পারে, মানুষের মতো হাঁটতে পারে, আর তার বড় বড় লোম গায়ে। এইগুলো কথাগুলো বললে আমার এখনো লোম দাঁড়ায়, কারণ এই ঘটনাটার সাথে এবার কি আমার সাথে হলো। এবার ওরকম মা দেখলো, দেখার পরে কি হলো, ওটা দেখার পর না মা বুঝতে পেরেছে, মায়ের ঠাকুমা তো জানে ব্যাপারটা। মায়ের ঠাকুমা বলছে, ও এদিকে তাকায় না, এদিকে ঘোর, তুই এদিকে ঘোর, বলে হাত পা সব জল দিয়ে ধুয়ে দিয়েছে। আগেকার দিনে তো খুব মানা বিচার, হাত পা মাকে সব মুখ টুক ধুয়ে জল টল দিয়ে মাকে নিয়ে গিয়ে খাটের মধ্যে বসিয়েছে। এবার ঠাকুমার ঘরের আর একটা গেট দিয়ে ঢুকে ওনার ঠাকুর ঘরে গিয়ে কি সব ছাই মাই ঠাই কি সব নিয়ে এসছে, তুলসী পাতা নিয়ে এসছে, গঙ্গা জল নিয়ে এসছে, মায়ের জীবের মধ্যে একটা কি ছায়ের মধ্যে দিল, গঙ্গা জল ছেটালো, তুলসী পাতা বালিশের তলায় দিল মাকে। এবার হরে কৃষ্ণ জপ করতে করতে মাকে বলছে ঘুমিয়ে পড়, কিছু হবে না, আর এই কথা তুই কাউকে বলবি না, তুই যে এই জিনিসটা দেখেছিস কাউকে বলবি না, এটা ভগবান, এ আমাদের রক্ষাকর্তা ভগবান, এরকম বলতে নেই, কাউকে তুমি বলবে না। ওই যে মাকে বললো না, মা বলে আমি জানি না কেন, পরের দিন সকালে উঠে আমার কিছু মনে নেই, এত যে কিছু ঘটেছে আমার সাথে, পরের দিন ঠাকুমা যে বলে দিল আর বলতে নেই, কিছু মনে নেই মায়ের।
কিন্তু ওটা মা পরে পরে বুঝেছে, পরে মা আমাদেরকে থেকে গল্প করলো কি করে আমাকে, তাহলে মায়ের পরে কিছুদিন পরে হয়তো ওই জিনিসটা মনে পড়েছে, তারপর মা গল্প করেছে, কিন্তু পরের দিনই মা যে উঠে যে বলবে সেই ওই জিনিসটা ব্যাপারটা হয়নি। কিন্তু মা আর বলতে পারিনি, মা ভুলে গেছে। কিন্তু মায়ের মনের মধ্যে কি আছে, ঠাকুমার ঘরে আর শোবো না। কিন্তু মা ভুলে গেছে কেন শোবো না, সেটা ভুলে গেছে, কিন্তু ঠাকুমার ঘরে আমি শোবো না। তখন এবার দিদাকে বলছে, মা আমি তোমার কাছে শোবো, ঠাকুমার ঘরে শোবো না। কেন, তুই তো গল্প শুনতে যাবি, শুবি, বেশি করে না করলেও যাবি, শো, যা শো। বলছে না, আমি ঠাকুমার ঘরে শোবো না, আমি তোমার কাছেই শোবো। নিয়ে মা সারাদিন ঠাকুমার কাছে থাকলেও রাত্রিবেলা ঠাকুমার কাছে শুতো না, কিন্তু মেজো মাসি শুতো। মেজো মাসি আমার ঠাকুমার খুব প্রিয়। এবার ঘটনা যেটা হলো, এবার মায়ের ঠাকুমা স্ট্রোক করে মারা গেলেন। যখন মায়ের ঠাকুমা মারা গেছেন 4-5 বছর পর, মা তখন একটু বড় হয়েছে, তখন মায়ের ঠাকুমা মারা গেলেন। একদিন হঠাৎ করে ঠাকুরের উনি ভোগ লাগিয়ে খেতেন ঠাকুরকে, রাধাকৃষ্ণ, রাধা গোবিন্দ যেগুলো রয়েছে উনি ভোগ লাগিয়ে খেতেন, না হলে উনি খাবেন না কিছু। তো উনি বসে বসে উনুনে রান্না হতো আগেকার দিনে, তো উনি বসে বসে উনুনে রান্না করছিলেন, করতে করতে হঠাৎ ওনার স্ট্রোক হয়, উনি মারা যান। ওই রান্না করতে করতেই মারা যান। তখন মায়েরা কত বড় হয়েছে? আমার মা তখন 13, 14, 15 এরকম, মানে কিছুটা বড় হয়েছে। কিছুটা বড় হয়েছে। এবার ঠাকুমা মারা যাওয়ার পরে ওই যে জিনিসটা রয়েছে, যেটা মাচার মধ্যে রাখা, যেটা মাচার মধ্যে রয়েছে, ওটা তো বলেছে ওটা তো আর রাখা যাবে না, ভাসিয়ে দিতে হবে। এবার কারণ আর খেয়াল নেই জিনিসটা, এই মায়ের কাজ করছে, এইগুলো করছে, মা মারা গেছে, কাজ করার আগে তো কেউ ঠাকুরের জিনিস ধরতে পারবে না, অসুচ হয়ে যায়। এবার যেহেতু যাদের গোবিন্দ থাকে বাড়িতে, তাদের কিন্তু অসুচ হয়ে গেলে অন্য লোকে এসে পুজো দেয়, তারা কিন্তু বাড়িতে কিন্তু পুজো দিতেই হবে, তাদেরকে তো অভুক্ত রাখতে পারবে না। এবার কি করছে, বাড়ির যারা আরো বয়স্ক মানুষ আছে তারা এসে পুজো দিয়ে যাচ্ছে। এবার এই কাজকর্ম সব, ওই 13 দিনের কাজকর্ম সব হয়ে গেল। এবার একদিন নাকি রাত্রে স্বপ্ন দেখছে, ওনার শাশুড়ি মা এসে ওনাকে স্বপ্ন দিয়েছে, আমার দিদাকে, যে এটা কি গোপালের সেবা হচ্ছে? আমার গোপালের ঠিকঠাক খাওয়া পাচ্ছে না, তোরা তো নিজেরাই খাস, তোরা গোপালকে কোথায় দিস? বাইরে থেকে ফল মিষ্টি এনে দিয়ে দিচ্ছিস। মানে ওইটা ওনার হয়তো ভাব, আমার গোপালকে আমার গুরুদেবের বাড়ি দিয়ে আয়, আমার যে বইগুলো রয়েছে ওগুলো গুরুদেবের বাড়ি দিয়ে আয়। ওই যে সোনার জলে লেখা মহাভারত, সোনার জলে লেখা রামায়ণ, গুরুদেবকে দিয়ে আসতে বললেন, যে সঠিক দেখাশোনা ওই জায়গাটাই হবে। হ্যাঁ, তারপর থেকে বাড়িতে গোপাল ছিল না? না, গোপাল ছিল না, এমনি পুজো ঘর ছিল। আমার দাদু মা কালীর ভক্ত ছিলেন, কিন্তু গোপালের ভক্ত ছিলেন না। এবার ওই গোপাল সেবাটা ওই তখন থেকেই বন্ধ হয়ে যায়। এবার হলো খাটটা রয়েছে মায়ের ঘরেই। খাটটা তো ছোট ছেলেকে দেবে। ছোট ছেলের সবারই তো তখন মোটামুটি ঘর রয়েছে। এর মধ্যে একটু বলে রাখি যে এই ঘটনাটা তুমি ফার্স্টেই বললে কিছু হতে পারে। এতক্ষণ ধরে যে শুভ শক্তিটার ঘটনাটা আমরা বলছিলাম, এই শুভ শক্তিটার ঘটনাটা আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমার বোন আমার থেকে 5 বছরের ছোট, ক্লাস 2-এ আমার বোন। আমরা এয়ারপোর্টের সাইডে বাড়ি ছিল আমাদের, এখন যে বাড়িটা নেই, আমরা বিক্রি করে দিয়েছি। মারা এয়ারপোর্টে যে বাড়িটা ছিল আমাদের। আচ্ছা, এই এতক্ষণ আমরা যে বাড়িটার কথা শুনছিলাম, এই বাড়িটা আছে তো? হ্যাঁ, এই বাড়িটা তো এখনো রয়েছে। এই বাড়িটা আছে, আচ্ছা। এটা তো আমার মামার বাড়ি। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা মামার বাড়ির ঘটনা শুনলাম। এবার মামার বাড়ির আরেকটু ঘটনা বাকি রয়েছে, যে ওই জিনিসটাকে কেন ওই যে দিতে ভুলে গেল। এবার মামার বাড়ি তো, এই টালির বাড়ি তো আর থাকবে না, এটা তো এবার প্রমোটিং হয়ে বড় বাড়ি হবে। এবার এই ঘটনাটা একটু মাঝে আমি বলছি, কারণ এটা আমি গুলিয়ে ফেলবো। বলো। এবার ওই যে মা যে ঘটনাটা মায়ের সাথে ঘটেছিল, মা একদিন আগে না খুব কারেন্ট চলে গেলে গল্প, বসে সবাই আড্ডা মারা, গল্প করা। এবার আমরা সন্ধ্যাবেলা পড়তে বসেছি, আমার বাবা 9:30টায় কাজ থেকে ফিরতো, 9:30 পর্যন্ত 9টার সময় কাজ থেকে ফিরতো। তা আমরা 6:30টার মধ্যে পড়তে বসা, আর বাবা যতক্ষণ না আসবে আমাদের ছুটি হবে না, আমাদের পড়তেই হবে। বাবা আসলেই ছুটি। এবার 9:30টার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নেবো, ফ্রেশ হবে বাবা, খাওয়া দাওয়া করবো, 10টার মধ্যে ঘুম, আবার সকাল 6:30টায় উঠতে হবে, পড়তে বসতে হবে। এইটা ছিল তোর ডেলি রুটিন আগেকার দিনের আমাদের। এবার হলো সেদিনকে না ঠিক 8টা 8:30 কি কটা বাজে আমি জানি না, অত ছোট আমি মানে ঘড়ি দেখিনি তখন। এবার কারেন্ট চলে গেছে, মা রান্নাঘরে রান্না করছে আর আমরা আমাদের ঘরে পড়াশোনা করছিলাম। যেই কারেন্ট চলে গেছে, এবার সবার ঘরে না আগে সন্ধে হলেই হারিকেন মুছে টুছে মা সন্ধেবেলা কিন্তু দিয়ে যেত, কারণ সন্ধেবেলা কারেন্ট যাবেই।
আর টর্চ থাকতো, টর্চ সবার হাতের যখন কাছে তখন একটা current- টর্চ, হ্যাঁ তখনকার দিনের লোকেদের কাছে টর্চ, ছাতা, এগুলো হারিকেন, এগুলো তো থাকতো। হ্যারিকেন। আমরা- আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে লম্ফোর ইউজ হতে আমি লম্ফ। দেখেছি। কারেন্ট গেলেই লম্ফ। মা হলো সন্ধ্যাবেলা মায়ের কাজই ওই সন্ধে টন্ধে দিয়ে মা হারিকেন মুছতো, তেল ঠেল ভরে কালো হয়ে যেত হারিকেনগুলো। পড়ার জায়গায় দিয়ে যাবে, যে কারেন্ট চলে গেলে ছুটি নেই, হারিকেন জ্বালাও পড়তে আর বসে। হ্যারিকেন গুলো কালো হয়ে যেত, একটা আর গন্ধ আমরা বেরোতো ইচ্ছা করে না hurricane থেকে। জোরে করে দিতাম যাতে কালো হয়ে যায়, আরো কালো হয়ে গেছে মা পড়তে পারছি না। এবার ওই হারিকেন না মা মুছে টুছে দিয়ে গেছে, কারেন্ট চলে গেছে, টর্চ জ্বালিয়েছি, টর্চ জ্বালানোর পরে হারিকেন জ্বালিয়েছি, জ্বালিয়ে না আর পড়তে ভালো লাগছে না, আটটা অনেকক্ষণ ধরে পড়ছি, 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে পড়ছি, চল এবার ফোন করেছি চল না মায়ের কাছে গল্প শুনবো। হ্যাঁ। মা রান্নাঘরে রান্না করছে, এবার গিয়ে আমি বলছি মা একটা গল্প বলো না, অনেকক্ষণ ধরে পড়েছি। বাবা আসার তো সময় হয়েছে, তোর বাবা আসতে এখনো 1.5 ঘন্টা 8 ঘন্টা দেরি আছে। আর পড়া হয়ে গেছে তো। আর আমরা দুজনেই পড়াশোনায় ছোটবেলা থেকে ভালো, ফাঁকি মারতাম না তো। মা জানে বলছে পড়া হয়ে গেছে মানে হয়েই গেছে। হ্যাঁ। এবার মা না গল্প করতে করতে, এই গল্প সেই গল্প করতে করতে মায়ের সেই গল্পটা শুরু করেছে, যে মা রাত্রির বেলা এই পিশাচ ব্রহ্মদৈত্যের গল্প কিন্তু মা বলেনি, এই গল্পগুলো ওই গল্পটা বলেছে। এই গল্পটা কিন্তু আমার দাদু দিদার কাছ থেকে শোনা। এই যে পিশাচ ব্রহ্মদত্তের গল্পগুলো তোমার দাদু দিদার থেকে বাংড়ির গল্প কিন্তু এগুলো কিন্তু দাদু দিদার কাছ থেকে শোনা। মায়ের থেকে শুনেছি ওই লোমশ পা চলে যাচ্ছে যেটা ঘর রাত্রির থেকে। বেলা যে মায়ের ঘটনাটা ঘটেছিল, ওই ঘটনাটা শুধু আমি মায়ের কাছ থেকে শুনছি। আচ্ছা, ওটা কি মা বলছে ঘটনাটা? ওই ঘটনাটা মা এটা বলছে। প্রথমবার বলছে, তার আগে শোনোনি না। কখনো? আচ্ছা, কি তার হয়েছে তারপর? তার আগে মা অনেক ঘটনা, আমার দিদা বাড়িতে প্রচুর ঘটনা, সেই সব সে তো ঘটনা বুঝতেই পারছি, শুনেছি, ওই বাড়িতে তো ঘটনা আছে, প্রচুর বুঝতেই ঘটনা পারছি। আছে। এবার মা তখন বলছে ওই লোমশ ঘটনাটা, যে আমি এরকম দেখলাম জানিস, তারপর যখন এরকম আমাকে দেখছে, তখন আমি আর কি বলবো, তখন আমাকে ঠাকুমা পেছন থেকে জড়িয়ে ধরে পাটা ধুয়ে দিল, ঠাকুমা মানে ভয়টা ভাঙানোর জন্য, ওই কিছু না ওদিকে তাকাস না মা, আমাকে ঘুরিয়ে নিল, আমি আর দেখতে পেলাম না। আমি যখন চলে যাচ্ছি তখন একবার ঘুরে তাকালাম, সেই জিনিসটা তখনও আমাকে দেখে যাচ্ছে ওখান থেকে, যে আমি মনে হয় ভুল, মানে আমার মনে হয় অপরাধ হয়ে গেছে, আমি ওকে দেখে ফেলেছি। ওনার রাগি রাগি চোখে আমাকে তখনও দেখে যাচ্ছে। আমি এটা ভুলতে পারবো না, যতই ঠাকুমা বলে কিছু ছিল না, তাহলে এটা আমি তখন জাগার পরে আমি কি দেখলাম, যদি আমার স্বপ্নই হয়ে থাকে না, আমি মনে মনে ওরকম ভাবছি, হ্যাঁ তো মা মনে হয় ঘুমের মধ্যে দেখেছে, মানে একটা অবিশ্বাসী মন যেটা বাচ্চাদের হয়। ভাবতে দেরি নেই গৌরব, ছাদের ওপর থেকে, মানে আমাদের 2 কাঠা জমির ওপর বাড়ি, ওয়াশরুমটা বাড়ির বাইরে, ওয়াশরুম যেমনি আগে, ওয়াশরুমটা বাড়ির বাইরে মানে বাড়ির ভেতরেই আলাদা করা, ওয়াশরুমটাও বিশাল বড় ওয়াশরুম। এবার হলো যেখানটা রান্নাঘর, ভাবো এই দিক থেকে আমার যদি এন্টার থাকে, একটা ব্যালকনি, তারপর আমাদের বড় ঘর, তারপর আমাদের ছোট ঘর, তারপর আমাদের রান্নাঘর, আর এরকম চওড়া আমাদের বারান্দা, পুরো বারান্দা। এই রান্নাঘরের ওপর থেকে কে ধপ 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 করে মানে দৌড়ায় না, মানে বড় একটা মানুষ যদি ধপ ধপ করে দৌড়ায়। আর আমরা, মা তো রান্না করছে আর গল্পটা বলছে, হারিকেন পাশে রাখার, আমি আর বোন গিয়ে মায়ের পুরো ঘাড়ে উঠে গেছি, ওই দপ 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 করে ধপ আওয়াজ ধপটা হচ্ছে। শুনে ঘাড়ে উঠে গেছি আমরা দুজন রিলেটিভ, ভয়ের চোটে, যে কি হচ্ছে আওয়াজটা, ধপ ধপ করতে করতে দৌড়াচ্ছে, আওয়াজটা হচ্ছে। আমার মা কেমন সাহসী দেখো, আমাদের দুজনকে দাঁড় করিয়েছে, হারিকেনটা নিয়েছে, মা ভেবেছে চোর। আমাদের বাড়ির পেছনে না অনেকগুলো সুপারি গাছ লাগানো ছিল, সুপারিগুলো পেকেছিল, মা ভেবেছে নিগাছ সুপারি চুরি করতে এসছে, নিশ্চয়ই ছাদে কেউ উঠেছে। কিন্তু আমার কথা, যদি কেউ সুপারি চুরি করতে আসবে, সেই তোমাকে ধাপ ধাপ করে জানান দেবে কেন যে আমি এসছি সুপারি গাছে সুপারি চুরি করতে? মানে আমার মনের মধ্যে, মাকে বলিনি, আমার মনের মধ্যে এটা চলছে, আর মা বলছে সুপারি চুরি করতে এসছে, চল সুপারি চুরি করতে এসছে। মা রান্নাঘর দিয়ে বেরিয়ে প্লাক্সিপল গেটটা আমাদের তালা দেওয়া থাকতো। এবার মা সেদিনকে যেহেতু কারেন্ট চলে গেছে, আর মা রান্না হয়তো এমন কোনো রান্না বসিয়েছে যেটা মা ছেড়ে আসতে পারবে না, মা যখন আমাদের হারিকেনটা জ্বালাতে এসেছিল, তখন মা প্লাক্সিপল গেটের তালাটা মা খুলে গেছে, যে বাবা তো আসার টাইম হয়ে গেছে, তাহলে আমাকে রান্না থেকে উঠতে হবে না। প্লাক্সিবল গেটের তালাটা খোলা, নাহলে তো তালা খুলতে একটা টাইম লাগে। মা আমাদেরকে দুজনকে নিয়ে মা বাইরে বেরিয়ে, আমাদের সামনেটা অনেকটা ফাঁকা রাস্তা, মানে জমি মতো পড়ে রয়েছে, বাড়ি হয়নি, সেখানে মা চলে গেল। একতলা আমাদের বাড়ি, আর বাড়িটা হলো ন্যাড়া ছাদ। তাহলে ন্যাড়া ছাদ যদি হয়, তুমি একটু দূরে গেলে কিন্তু বাড়ির ছাদটা পুরো দেখতে পাবে। আমরা কিন্তু দূর থেকে আমাদের বাড়ির ছাদ দেখতে পারতাম দিনের বেলা আর কি। সেখান থেকে আমরা দেখতাম সুপারি, পেছনের গাছে সুপারিগুলো কটা হয়েছে, পেকেছে, এসব দেখতাম। তো মা এটা বুদ্ধি বার করলো যে আমি একটু দূরে চলে যাই, তাহলে আমি ছাদে কে আছে তাহলে দেখতে পাবো। এবার আমরা যখন ওই মানে এখান থেকে যখন বেরোচ্ছি না, তখন কিন্তু অলরেডি ছাদে আওয়াজ হচ্ছে। তা মা ভাবলো কি ছাদে তাহলে কেউ আছে,
আমি দেখি আমরা যেটুকুনি টাইমটা বেরোলাম, বেরিয়ে আমরা বাইরেটা গেলাম, ছাদে কেউ নেই, ফাঁকা। তাহলে আওয়াজটা কিসের হলো? এবার সেটা আমাকে মা কি বোঝান দিচ্ছে, আমরা তো ভয়তে মাকে জড়িয়ে রয়েছি, একদিকে বোন একদিকে আমি, পারলে মানে কোলে উঠে যাই, মা তো নিতে পারবে না দুজনকে। তখন বলছে আরে সুপারি চুরি করতে এসেছিল, যেহেতু আমরা একা থাকি, বাবা সকালে চলে যায়, রাত্রিবেলা আসে, আমরা যদি খুব ভয় পেয়ে যাই থাকবো কি করে ওখানে। মা বলছে আরে সুপারি চুরি করতে এসেছিল, জানিস না পিছনে সুপারিগুলো পেকেছে, চোর আছে, সুপারি চুরি করতে এসছে। কিন্তু আমি না ওইটা যে মাকে, এখনকার দিনের বাচ্চারা অনেক সাহসী, তর্ক করে মুখে মুখে, কিন্তু আমাদের সময় আমরা করতাম না, মনেই থাকতো কথাটা। তা আমি মনে মনে ভাবছি কথাটা, যদি সুপারি চুরি করতে আসে সে ধপধপ করে জানাবে কেন আমাদেরকে যে আমি তোমাদের এই সুপারি চুরি করতে এসেছি। এটা একটা ঘটনা গেল। এবার একদিন আমরা খুব পেত কথা শুনি, কখন? দুপুরবেলা। কারণ রাত্রির বেলা যদি আমি পেত কথা চালাই, 11টার সময় আমি শুতে যাই, পেত কথা চালাই, আমার মেয়ে পুরো এপিসোডটা শেষ না করে শোবে না। কত বড়? 13 বছর। 14 বছর, মানে এসছে আমার সাথে, তোমার সাথে দেখা করবে, তোমার খুব বড় ফ্যান। এবার আমি রাত্রিবেলা চালাই না, আমি যখন চালাই হেডফোন গুজে, হয়তো ও ঘুমিয়ে যাবার পরে আমি শুনি। তো পুরো এপিসোডটা ভাবো 45 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টার এপিসোড থাকলে ওর অনেক রাত হয়ে যাবে শুতে, সকালে উঠে পড়তে পারবে না। আমরা দুপুরবেলা শুনি, যেটা আমার ওকে শোনাতে হবে। ও মাঝে মধ্যে শুনতে চায়, রোজ না, ও তো স্কুল থাকে। যেদিনকে শনি রবি ছুটি বা কোনো কিছু ছুটি পড়লে দুপুরবেলা ও আর আমি পেত কথা শুনবো। এবার সেই দিন থেকে দুপুরবেলা শুয়ে শুয়ে আমরা মানে 2-3টে এপিসোড শেষ করেছি, সারা দুপুর শুনেছি। এসি চলছে, ঘর অন্ধকার, আজকের কথা না কিন্তু, আজ থেকে 1-1.5 বছর আগের কথা। আমরা ঘর অন্ধকার করে একদম আমরা মানে ফিলটা নেব রাত্রির, কিন্তু দিনের বেলা আমরা পেত কথা শুনেছি। এবার ও কি করলো, আমি এসি বন্ধ করে দিয়েছি, ও দরজাটা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর আমি কি করলাম, এই দিকে ঘুরে আমি ওয়াশরুমে চলে গেলাম, আমার এই ঘরের বেডরুমের যে ওয়াশরুম, আমি ঢুকে গেলাম কিন্তু। আর ও এখান থেকে কিন্তু বকবক করতে, আমার মেয়ে স্বভাব আছে বকবক করা, ও বকবক করছে আমার সাথে কিন্তু। আর আমি নাকি ওর পেছন পেছন যাচ্ছি। একটা মানুষ তোমার পিছনে গেলে কিন্তু তুমি ফিল করতে পারবে কেউ তোমার পেছনে আছে। আচ্ছা, ওর মনে হচ্ছে ওর পিছন পিছন তুমি যাচ্ছ। ও পুরো দেখছে আমি ওর পেছনে রয়েছি, দেখেছে, পুরো ফিল করছে। মানে একটা মানুষ পেছনে থাকলে তুমি বুঝতে পারবে না যে একটা মানুষ পেছনে রয়েছে। আচ্ছা, ওটা ফিল করতে পেরেছে, ও পুরো ফিল করছে, বকবক করছে, জলের এই নিয়েছে, বোতল নিয়েছে, খাচ্ছে, খেয়ে বলছে এতক্ষণ ধরে চুপ রয়েছে, উত্তর দিচ্ছ না কেন, ঘুরে দেখে মানি। এবার ও ভাবলো কি, ও যতক্ষণে জল খেয়েছে, এই যে ও ঘরে জল খাচ্ছে, এই দিক থেকে আর একটা রুমে যাওয়া যায়, তা এই রুমে গিয়ে আমার একটা ওয়াশরুম আছে। ও ভাবলো মা ওই রুম থেকে যখন আমার ঘর সাথে এখানে চলে এসছে, এই রুম থেকে চলে এসছি, তাহলে এই গেট থেকে মা হয়তো এই রুমের ওয়াশরুমে চলে গেছে, এই রুমে চলে গেছে, ওয়াশরুমে না, এই রুমে মা ঢুকে গেছে। ও কি করলো, জলের বোতলটা রেখে এই রুমে ঢুকেছে মামা করতে করতে। ও মামা করছে, আমি কিন্তু ওয়াশরুম থেকে শুনছি। ঢুকে দেখছে মা নেই, ওয়াশরুম খুঁজেছে, মা নেই, তাহলে মা গেল কোথায়? কিন্তু ও তো পিছনে। এবার ও যখন এইখান থেকে বেরিয়ে আসছে, তখন আমি এই ওয়াশরুমে ফ্ল্যাশ করে আমি এই ওয়াশরুম থেকে বেরোচ্ছি। তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি উত্তর দিচ্ছ না, চলে গেলে না বলে। আমি কি জিজ্ঞেস করলি? বলে কেন, আমি জল খাচ্ছিলাম, তুমি পিছনে দাঁড়িয়েছিলাম। আমি বলছি তুই তো এই ঘরে এসেছিস, আমি তো আসিনি, আমি তো ওয়াশরুমে ঢুকে গেছি। ও বিশ্বাসই করছে না, তুমি পিছনে ছিলে। আমি না রে, আমি না চুপ করে গেলাম, থাক। কিন্তু এই জিনিসটা নিয়ে ও আর আমি এখনো ভাবি যে ওটা কি ছিল, কেন ঘটেছিল। কারণ এই গল্পটা হলেই মানে সে কি তার প্রেজেন্সটা ফিল করায় যারা অবিশ্বাস করে তাদেরকে। আমি কিছু বিশ্বাস করাতে কাউকে চাইছি না, বা তুমিও বলো যে আমরা গল্পের ছলে শুনি, এটা বিশ্বাস করাটা না করাটা আপনাদের ব্যাপার, তাই তো। কিন্তু এটা হয়তো আমাদের মধ্যে একটা বিশ্বাস হয়ে গেছে যে যখন আমরা শুনি অবিশ্বাস কেউ করলে হয়তো সেই তার জিনিসটা তাকে হয়তো ওরকম করে কিছু একটা তার সাথে হয়, এইটা। এবার এই ঘটনাটা এখানে হয়ে গেলে এখনো কিন্তু বাকি আছে, কারণ ওই জিনিসটা এখনো কিন্তু ফেলা হয়নি, ওই জিনিসটা রয়েছে ওখানে। মানে তখনকার পিরিয়ডে চলে গেলাম, এটা তো এখানে চলে এলাম, এবার ওই জিনিসটাই মাছের উপর রয়ে গেছে। দিদা মারা গেছে, ঠাকুমা মারা গেছে, হ্যাঁ, ওই জিনিসটা ওখানেই খাটটা ছিল, ওনার কথা ছিল ছোট ছেলেকে দেবে, এবং হচ্ছে তখন ঠাকুমা রয়েছেন। কি হলো তারপর? এবার আমার না ছোট মানে মায়ের যে ছোট কাকা ছিল, উনি বিয়ে করতে চাইতেন না। তা উনি আবার ওই পার্টি পলিটিক্সের সাথে যুক্ত ছিলেন। মিঠুন চক্রবর্তীর সাথে উনি মাঝে মধ্যে যোগাযোগ রাখতেন। মানে
কিন্তু উনি না ওর সাথে পুরোপুরি যুক্ত ছিলেন না, কিন্তু ওনার ভালো লাগতো ওই জিনিসটা। এবার হলো কি, ছোট দাদুর বিয়ে ঠিক করলো ওই গ্রামের মেয়ে, কারণ এরা তো সব গ্রামের লোক, এরা গ্রামই প্রেফার করে। তো ওই গ্রামের মেয়ে দেখে মেদিনীপুর থেকে ছোট দিদাকে বিয়ে করে নিয়ে এলো ছোট দাদু। ছোট দাদু বিয়ে যখন হলো ছোট দাদুর কিন্তু ওই গ্রামে হলো। এবার এরা এখানে এলো। এবার তখনকার দিনে মানে গ্রামের লোক আসতো দেখতে, বিয়ের অনুষ্ঠানেও আসতো, দেখতে আসতো। এবার গ্রামের লোক কোথায় বিয়ে দিচ্ছে সেগুলো দেখে টেকে না, সেইটা না, দেখে টেকে বিয়ে হয়ে গেছে, ছোট দাদুর বিয়ে হয়ে গেছে। এবার ছোট দাদুর বিয়ে হয়ে যেতে খাটটা কিন্তু আর ছোট দাদু নেয়নি। ছোট দাদুর ঘরে তো খাট অলরেডি রয়েছে, এই খাটটাও রয়েছে। আমার দাদু কোথা থেকে নেবে, আমার দাদুরও তো খাট রয়েছে, মানে এটা এক্সট্রাই একটা মায়ের ঘরটা বন্ধই রয়েছে, কিন্তু ওই খাটে কেউ শোয় না, মানে দরকার পড়ে না। এবার ছোট দাদুর যিনি বউ, তার বাপের বাড়ি থেকে লোক এসছে, মানে বিয়ের কিছুদিন পর বাপের বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে কলকাতা ঘুরতে আসতো আগে গ্রামের লোকেরা, তা তারা এসছেন। এবার অনেকগুলো মহিলা আর পুরুষও নাকি 2-3 জন এসছে। তা এবার মহিলারা একসাথে থাকতো আর পুরুষদের আলাদা থাকতে দেওয়া হতো। তা এবার আলাদা যে গেস্ট রুম, সেখানে হলো মহিলারা রয়েছে, আর পুরুষরা যারা রয়েছে তাদেরকে কিন্তু ওই ঠাকুমার খাটে শুতে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠাকুমার খাটে শুতে দেওয়া। তখন তার জানে না যে কিছু হতে পারে এটা নিয়ে। মা একটা বলে গেছে এটা ওকে দিতে, তাই লোকে বলে আমরা দিয়ে দেবো, ও যদি কোনো সময় এক্সট্রা ঘর করে তখন ও নিয়ে নেবে ওটা। এবার ওই 3 জনকে ঠাকুমার খাটে শুতে দেওয়া হয়েছে। সারা রাত নাকি ওরা ঘুমাতে পারিনি। এবার ওদের সাথে কি হয়েছে বিস্তারিত আমরা জানি না। একজন নাকি রাত্রিবেলা খাট থেকে পড়ে গেছে, এবার 2 জন নাকি ফিল করেছে ভূমিকম্প হচ্ছে। ওরা উঠে বসে রয়েছে, ভাবছে কি ভূমিকম্প হচ্ছে, মানে খাট এত হিলছে, ভাবছে ভূমিকম্প হচ্ছে। এবার ওরা উঠে বসে রয়েছে, আবার একটু ঘুমিয়েছে, একজন খাট থেকে পড়ে গেছে, এই কীর্তি হচ্ছে। এবার ওরা সারা রাত ঘুমাতে পারেনি। এবার পরের দিন ওরা উঠে বলছে কি আমরা বাড়ি যাব। এবার তখন বলছে কি হলো, তোমরা বাড়ি যাবে কেন, তোমরা যা এসে বললে কিছুদিন, গ্রামের লোক আসলে তো অনেকদিন থাকে, বাড়ি চলে যাবে কেন? না, কাজ টাজ পড়ে গেছে, এখন আর থাকবো না, অন্যদিন আসবো, আমরা বাড়ি যাব। যেহেতু ওটা নিজের বোনের শ্বশুর বাড়ি, ওরা তো আর বদনাম করতে পারে না, কিছু বলেনি, বদনাম করেনি, শ্বশুর বাড়ির লোক বাড়ি চলে গেছে। এবার হলো ওর বোনকে জানিয়ে গেছে যে জানিস তো, উনি হয়তো ওনার যারা এসেছিল রিলেটিভস যারা এসেছিল তিনি হয়তো তার বউকে জানিয়েছে। ওর বউ আবার আমার মানে কাকি, মানে মায়ের কাকিকে বলে গেছে, জানিস তো রাত্রিবেলা এরকম তো দাদা ওরা শুয়েছিল, এরকম হয়েছে, তার জন্য ওনার রাত্রিরে না শুতে পারিনি, ভয় পেয়েছে, ওর জন্য চলে যাচ্ছে, দেখিস তুই সাবধানে থাকিস বলে চলে গেছে। এবার বলছে আরো ভয় ঢুকিয়ে দাও মানুষের মনে, তুই সাবধানে থাকিস। এবার বলছে কি, এবার আমার দাদু ছোট দাদুকে যেই কথাটা তো বলেছে, ছোট দাদু খুব রেগে গেছে, মার খুব প্রিয় ছেলে, মাকেও খুব ভালোবাসে, আমার মায়ের নামে এইসব বলে গেছে, আমার মায়ের খাটে এরকম ভূত আছে, আমরা কেউ দেখি না, তুমি এসব। ছোট দাদু এবার শোয়া শুরু করলো মায়ের খাটে। ছোট দাদু দেখবো কি হয় দেখি। ছোট দাদু বিন্দাস ঘুমাচ্ছে, কিছু হচ্ছে না, কিন্তু অন্য কেউ শুতে পারবে না। দাদু দিদা যদি খাটে শোয়, তার সাথে যদি কেউ শোয়, কিচ্ছু হবে না। এবার হলো এই ঘটনাটা আগের ঘটনা, আমার জানার কথা না। এবার হলো দাদুদের ওটা যখন বিল্ডিং উঠবে, ভাঙা হবে, তখন এরা কি করলো, ওই যে জিনিসটা রয়েছে, যখন টালি খুলছে, মিস্ত্রিরা যখন টালি খুলছে, তখন মিস্ত্রিরা না বলে দেয়নি তো যে ওই জিনিস সম্বন্ধে, তার মানে ওই এন্টিটিটা তখনও রয়েছে, কিন্তু যেহেতু ওনাকে ঠিক মতো রাখতে পারবে না, তাই বলেছিল তোমরা ওকে ঠিক মতো জায়গায় পৌঁছে দিও। কিন্তু প্রচুর লোক আছে, সেরকম কিছু ফিল করে না। নেক্সট তাহলে আমরা এর পরের কোন এপিসোডে কোন ঘটনাটা শুনবো? ওই বাড়িটারই আরো কোনো ঘটনা শুনবো নাকি? নেক্সট তোমাকে আমি বলতে পারি, আমার মেজমাসির যখন বিয়ে হচ্ছিল, তখন ওই যে বললাম না ওই যে গাছটা, হ্যাঁ, ওইটা আমি বলতে পারি। এবার আমার দিদার বাড়ি থেকে না একটা জায়গা আছে, ওই জায়গাটা একটা বড় জলাশয়, খুব নাম করা, আমি এখন বললে সবাই বুঝতে পারবে কোনটা, কিন্তু আমি সেটা বলবো না। একটা জলাশয় ছিল, সেটা না প্রমোটিং হয়ে, আমার জন্মের আগে প্রমোটিং হয়ে 7খানা বাড়ি হয়েছে, পরপর একই রকম বাড়ি, 7খানা বাড়ি হয়েছে। ওই জলাশয়টা না আগে সবাই ওখানে, আমার দিদারা স্নান করতে যেত, অনেক সময় বেশি কাপড় জামা থাকলে ওইখানে পুকুরে কাচতে যেত, ঝিল ছিল, ওটাকে বুঝিয়ে দিয়ে, বহুকাল আগে বুঝিয়ে দিয়ে, আর আমার দিদারা বলতে কি বাচ্চা কাচ্চা মরে গেলে ওখানে নাকি পুততো অনেকে। আচ্ছা,
বড় বড় গাছ ছিল। যে ওই জায়গাটার অনেক ইতিহাস আছে। ওই জায়গাটা আমি সচক্ষে দেখছি, মানে এই ছাদ দিয়ে ওই ছাদে আমি কিছু দেখছি, অবাস্তব দেখছি, তাহলে সেই ঘটনাটাও আমি শেয়ার করতে পারি। বেশ, শুনবো আমরা নেক্সট একটা এপিসোডে সোমার কাছ থেকে। এবং আজকে আশা করছি আপনাদের এই এপিসোডটা ভালো লেগেছে। একটা বাড়ির ইতিহাস, একটা বাড়িতে পরপর কত রকমের স্পিরিচুয়াল এন্টিটি প্রবেশ করেছে এবং তার দ্বারা বাড়িতে যারা যারা থাকেন তাদের জীবন কীরকমভাবে প্রভাবিত হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে ইতিহাস। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং থ্যাঙ্কস আ লট এত সুন্দর করে ঘটনাগুলোকে বলার জন্য। ঘটনাগুলো প্রত্যেকটাই খুব ইন্টারেস্টিং ছিল এবং মানে আমার ইচ্ছে আছে এর পরবর্তীকালে তোমাকে আরেকবার এখানে এনে আরও বেশ কিছু ঘটনা শোনার। তো থ্যাঙ্কস আ লট আপনারা যারা শুনলেন এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন যে কেমন লাগলো, লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। প্রত্যেক শনিবার দিন ঠিক রাত 10টার সময় আমাদের এপিসোড আসতে থাকে। আপনি যদি আমাদের চ্যানেলে এসে ঘটনা বলতে চান তাহলে 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন ঘটনা। আপনার সমস্ত ঘটনা যদি ভালো লাগে আমাদের তাহলে আমরা ডেকে নেব আপনাকে এবং আপনি এসে স্টুডিওতে আপনার ঘটনা বলবেন। হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিন ঘটনা। আজকের মতো এপিসোড তাহলে এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম, আজ আমার গেস্ট সোমা। আর আপনারা দেখলেন প্রেতকথা লাইভ পডকাস্ট। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।